ব্যবসা করার ক্ষেত্রে একজন ব্যবসায়ীকে বিভিন্ন রকমের ট্রানজ্যাকশান করতে হয়। যেমন তার সাপ্লায়ার থেকে প্রোডাক্ট প্রস্তুত করার জন্য র ম্যাটেরিয়ালস কিনতে হয়, প্যাকিং ম্যাটেরিয়ালস কিনতে হয় এবং তার কাস্টমারের কাছে সেটা সেল করতে হয়। তো কাস্টমার যখন তার প্রোডাক্টটি কেনার পর যখন পেমেন্ট করে, ঠিক তখনই উচ্চ কর কর্তনের প্রভিশন রয়েছে, অর্থাৎ উচ্চ কর কর্তন করতে হবে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুসারে, বা আগে থেকে আয়কর অধ্যাদেশ 1984 থেকেও এই প্রভিশনটা ছিল যে উচ্চ কর কর্তন হবে। তো একজন ম্যানুফ্যাকচারার যখন তার সাপ্লাই থেকে কোনো র ম্যাটেরিয়ালস অথবা প্যাকিং ম্যাটেরিয়ালস পারচেস করেছে, সেক্ষেত্রে তাকে পেমেন্ট করার ক্ষেত্রে ওই ম্যানুফ্যাকচার যিনি করেন ওই কোম্পানির থেকে তার সাপ্লায়ারকে পেমেন্ট করার ক্ষেত্রে উচ্চ কর কর্তন করতে হয়। এবং তেমনি করে তিনি যখন একজন কাস্টমারের কাছে তার প্রোডাক্টটি সেল করছেন, সেক্ষেত্রে কাস্টমার যখন পেমেন্ট করে সেক্ষেত্রে উচ্চ কর কর্তনের বিধান রয়েছে। এছাড়াও ব্যাংকে এফডিআর অথবা এফডিআর উপর যে ইন্টারেস্ট পাওয়া যায় সেটার উপরও কিন্তু ইনকাম ট্যাক্স কর্তন করার প্রভিশন রয়েছে। তো এই বিষয়গুলো হচ্ছে যে এই যে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে যে আপনার এই যে আপনি একজন কাস্টমার যে আপনার প্রোডাক্টটি সেল করেছেন একজন কাস্টমারকে, সেই কাস্টমারের টাকা পেমেন্ট করার ক্ষেত্রে যেই টাকাটা কেটে রাখে সেটা কিন্তু আপনার মিনিমাম ট্যাক্স হয়ে যায়। অর্থাৎ আপনার দেখা গেলো যে বিজনেসে আপনার লস হয়েছে, কিন্তু মিনিমাম ট্যাক্সের কারণে আপনাকে এই ট্যাক্সটা পেমেন্ট করতে হবে এবং গভর্নমেন্টকে দিতে হয়। অর্থাৎ এটাকে বলা হয় আগাম কর্তন, অর্থাৎ আগেই কিন্তু আপনার ট্যাক্সটা আপনার ইনকাম থেকে কেটে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেওয়া হচ্ছে। তো আপনারা থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। এক্স্যাক্টলি আমরা আজকে আলোচনা করব মিনিমাম ট্যাক্স নিয়ে, যাকে বাংলায় বলে ন্যূনতম কর। অর্থাৎ এই মিনিমাম ট্যাক্স বা ন্যূনতম কর কেন প্রয়োজন এবং এটার চ্যালেঞ্জ কি রয়েছে এবং সুবিধা কি, এছাড়া মিনিমাম ট্যাক্সের যে প্রাসঙ্গিক বা মিনিমাম ট্যাক্স সংক্রান্ত যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন লেসনে। আসলে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আপনাদের সামনে আসতে পারিনি বা আপনাদেরকে রিচ করতে পারিনি। তো যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে আবার সুস্থতা দান করেছে, আবারও আপনার মাঝে আসছি। তো আজকে আমরা মিনিমাম ট্যাক্সের পূর্ণাঙ্গ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনি যখন কোনো বিজনেস ইনকাম অথবা আপনার যেই একজন ইন্ডিভিজুয়ালের এসএসসির যখন ট্যাক্স ক্যালকুলেশন করবেন, তখন কিন্তু মিনিমাম ট্যাক্সটি খুবই গুরুত্বপূর্ণ। মিনিমাম ট্যাক্স হচ্ছে সেই রকম ট্যাক্স যেটা হচ্ছে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে, বা মিনিমাম ন্যূনতম আপনাকে এই করটি অবশ্যই দিতে হবে। তো এই ন্যূনতম কর কি, এর বিষয়াদি কি, প্রাসঙ্গিক বিষয়াদি কি এবং এর সেকশনগুলোতে কি বলা আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত। তো আশা করছি শেষ অবধি ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করি। তো শুরুতে আমরা জেনে নিই যে ন্যূনতম কর কি। আসলে ন্যূনতম কর কি, কেন এটি প্রয়োজন। তো এখানে বলা হচ্ছে যে ন্যূনতম কর হলো একটি নির্ধারিত পরিমাণ বা শতাংশের কর, যা নির্দিষ্ট কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্যক্তিদের আয়ের উপর আরোপ করা হয়। এটি সাধারণত ব্যবসার প্রকৃত আয় হোক বা না হোক একটি নির্দিষ্ট ন্যূনতম কর দিতে বাধ্য করে। আর অন্যভাবে যদি বলা যায়, করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে করদাতাকে এলাকাভেদে ন্যূনতম যে কর পরিশোধ করতে হয় তাকে ন্যূনতম কর বলে। অর্থাৎ আপনার যদি করমুক্ত যে সীমা বা করমুক্ত যে সেলিংটা রয়েছে, আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম যে একজন এসএসসির বা একজন স্বাভাবিক করদাতার করমুক্ত সীমা কতটুকু করমুক্ত সীমার পরে তাকে ন্যূনতম কর দিতে হবে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপর আমরা এখানে বলে দিচ্ছি যে ন্যূনতম করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে করদাতাকে এলাকাভেদে ন্যূনতম যে কর পরিশোধ করতে হয় তাকে ন্যূনতম কর বলে। এখন একটা প্রশ্ন আসে যে আয়কর অধ্যাদেশ 1984 ও আয়কর আইন 2023 অনুসারে এলাকাভেদে একজন ব্যক্তির শ্রেণীর করদাতাকে কত টাকা ন্যূনতম কর দিতে হয়। তা আমরা চলুন জেনে, হয়তো আমরা অনেকেই এই বিষয়টি জানি, আবার যারা জানেন না তারা জিনিসটি ভালোভাবে খেয়াল করবেন। এখানে বলা হচ্ছে
ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যদি আপনি ইন্ডিভিজুয়াল এসএসসি হন, অর্থাৎ আপনি এটা স্বাভাবিক করদাতার ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তি শ্রেণীর করদাতা, এই বিষয়টি কিন্তু আপনারা খেয়াল রাখবেন, এটা কোম্পানির ক্ষেত্রে না। এখানে বলে দিয়েছে যে আয়কর অধ্যাদেশ 1984 ও আয়কর আইন 2023 অনুসারে এলাকাভেদে একজন ব্যক্তি শ্রেণীর জন্য কিন্তু করমুক্ত সীমা রয়েছে। তো একজন ব্যক্তি শ্রেণীর করদাতাকে কত টাকা করে ন্যূনতম কর দিতে হয়। তো এখানে নিচে যদি আমরা দেখি যে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি কোনো এসএসসি বা একজন স্বাভাবিক করদাতা যদি বসবাস করে থাকেন, তাহলে তার ইনকাম করমুক্ত সীমা, অর্থাৎ স্বাভাবিক অবস্থা যদি আমরা বলি 3,50,000 টাকা থেকে যদি 3,50,000 থেকে যদি একটু বেশি হয়, অর্থাৎ 3,51,000 হয়ে গিয়েছে, তাহলে 1,000 এর উপর কিন্তু আপনার 5,000 টাকা যাই আসুক না কেন, 3,50,000 পর্যন্ত শূন্য, পরবর্তী 1 লাখের উপর কিন্তু 5%। তো সেই হিসেবে আপনার 1,000 টাকার উপর 5% হিসেবে 500 টাকা আসে। তো কিন্তু আপনাকে এই 500 টাকা পেমেন্ট করলে হবে না। যদি আপনি ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরিয়াতে বসবাস করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে 5,000 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক তেমনিভাবে অন্য সিটি কর্পোরেশন এরিয়াতে যদি আপনি বসবাস করে থাকেন, তাহলে আপনাকে 4,000 টাকা পেমেন্ট করতে হবে। এবং সর্বশেষ সিটি কর্পোরেশনের বাইরে অন্য যে কোনো, অর্থাৎ গ্রামের বা মফস্বল এরিয়াতে যদি আপনি বসবাস করেন, সেক্ষেত্রে যদি আপনার করমুক্ত যে সীমাটি রয়েছে, সেই সীমাটি যদি অতিক্রম করে, তাহলে আপনাকে কিন্তু 3,000 টাকা পেমেন্ট করতে হবে। তো এই ন্যূনতম করের বিভিন্ন সুযোগ রয়েছে, সুবিধাও রয়েছে। আসুন আমরা ন্যূনতম কর আরোপের সুবিধাগুলো জেনে নিই। সেটা হচ্ছে আপনার ব্যক্তির দিক থেকে না, অর্থাৎ আমরা যদি রাষ্ট্রের সুবিধার কথা চিন্তা করি, আমরা এখানে কিন্তু রাষ্ট্রের সুবিধার কথা চিন্তা করছি। তো সেই হিসাবে কর ফাঁকি হ্রাস, অর্থাৎ ন্যূনতম করের ফলে কিন্তু কর ফাঁকি হ্রাস হয়। যেমন কিভাবে হয়, আয় কম দেখিয়ে কর না দেওয়ার প্রবণতা কমে। অনেকেই আছে, আমরা যদি একজন কোম্পানির কথা চিন্তা করি, তাহলে তাহলে নেট প্রফিট বিফোর ট্যাক্স থেকে কিন্তু আমাদের তার উপরে কিন্তু আমরা ট্যাক্সটা ক্যালকুলেশন করে থাকি। তো সেই ক্ষেত্রে একজন ব্যক্তি লস দেখিয়ে কিন্তু এই কর আরোপের যে করের ঝুঁকি, সেটা থেকে স্কেপ করে যেতে পারে। তো সেই হিসেবে আপনার কিন্তু এই ন্যূনতম করের কারণে, অর্থাৎ মিনিমাম ট্যাক্সের কারণে সেই সুযোগ আর থাকছে না। দ্বিতীয়ত রয়েছে রাজস্ব স্থিতিশীলতা। এক্ষেত্রে কি হয়, অর্থনৈতিক সংকটের সময় একটি নির্দিষ্ট রাজস্ব নিশ্চিত করা যায়। যেমন আপনি যদি একটু চিন্তা করেন যে একজন কোম্পানি থেকে, গভর্নমেন্ট বা একজন ব্যক্তি থেকে বা অন্য কোনো এসএসসি থেকে একজন সরকার কেন আগাম অর্থগুলো কেটে নেয়? কারণ এই হচ্ছে যে আপনার যদি এমন হতো যে গভর্নমেন্ট একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শেষে আপনার ট্যাক্স অ্যাসেসমেন্ট করে তারপর আপনার থেকে টাকাগুলো কালেক্ট করতো, তাহলে কিন্তু গভর্নমেন্টের যে রাজস্ব আয়, সেই রাজস্বের পরিমাণ একেবারে অবস্থা খারাপ থাকতো। অর্থাৎ গভর্নমেন্ট যে উন্নয়নমূলক কাজ বা তার দৈনন্দিন যে ব্যয়গুলো রয়েছে, সেগুলো নির্বাহ করতে পারতো না। তাছাড়াও গভর্নমেন্ট যদি কোনো প্রজেক্টের কাজ ধরে বা কোনো প্রজেক্টের কাজ চলমান রয়েছে, সেটাও কিন্তু শেষ করতে পারবে না যদি এই ন্যূনতম কর, অর্থাৎ ন্যূনতম করের মাধ্যমে কিন্তু সরকার, আপনি আপনার এই ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পরে আপনার কিন্তু অ্যাসেসমেন্ট হবে, তার আগে কিন্তু মিনিমাম ট্যাক্সের মাধ্যমে সরকার আপনার থেকে টাকাগুলো কেটে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সরকারের যে গতিশীলতা, রাজস্বের যে গতিশীলতা, সেটা বৃদ্ধি করার জন্য ডে টু ডে যে এক্সপেন্ডিচার রয়েছে এবং যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে বা সেইগুলো কিন্তু নির্বাহ করার জন্য সরকার আপনার থেকে ন্যূনতম করটা আগে নিয়ে নিচ্ছে। তৃতীয় নম্বর রয়েছে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি। এটা হচ্ছে করদাতারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হন। অর্থাৎ এর মাধ্যমে কি করে, করদাতারা যে আমাকে মিনিমাম ট্যাক্স দিতেই হবে, সেক্ষেত্রে কিন্তু সে আগে থেকেই কিন্তু জানে, যখন তার রিটার্নটা প্রসেস করার অর্থাৎ রিটার্নটা যখন ফুলফিল করে, তার বিভিন্ন ট্যাক্সের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করার পরে বা ট্যাক্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করার পরে যদি দেখে যে তার 3,50,000 উপরে হয়ে গেছে, তখন কিন্তু করদাতারা ন্যূনতম কর সম্পর্কে অনেক বেশি আগ্রহী হন যে আমার আসলে কত টাকা আসছে, যে আমাকে কত টাকা ন্যূনতম কর দিতে হবে। এরপরে রয়েছে ছোট ব্যবসার উপর নিয়ন্ত্রণ। ছোট প্রতিষ্ঠানগুলো কর প্রদান নিশ্চিত হয়। অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে এই বিষয়টি হচ্ছে গভর্নমেন্টের পার্সপেক্টিভ থেকে, একজন ব্যক্তির পার্সপেক্টিভ থেকে আপনি চিন্তা করলে হবে না। এটা সামগ্রিক রাষ্ট্রীয় কাঠামোর উপর বিষয়ে নির্ভর করেই এই সুবিধাগুলো
ন্যূনতম কর আরোপের সুবিধাগুলো বর্ণনা করা হয়েছে। তো ছোট ব্যবসার উপর নিয়ন্ত্রণ, ছোট ব্যবসার কর প্রদান নিশ্চিত হয়। এরপরে আমরা যদি দেখি, এবার আমরা ন্যূনতম কর প্রদানের যে সুবিধাগুলো সেগুলো জেনেছিলাম। তো এবার যদি আমরা দেখি ন্যূনতম করের চ্যালেঞ্জ সমূহ, অর্থাৎ ন্যূনতম করের কি কি চ্যালেঞ্জ রয়েছে, এগুলো আমাদের জানা প্রয়োজন। এখন একটু যদি খেয়াল করেন দেখবেন যে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উপর চাপ, অর্থাৎ ন্যূনতম করের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উপর চাপ হয়। তো সেটি কিভাবে আমি একটু বলে নিই যে একজন ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসা কিন্তু ঋণ নিয়ে চলে, তাছাড়া তার লিকুইডিটিও ক্রাইসিস থাকে। লিকুইডিটি ক্রাইসিস থাকার কারণে ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো ডে টু ডে এক্সপেন্ডিচারের জন্য তার যে লিকুইড মানি দরকার বা তার র মেটেরিয়ালস পারচেস করার জন্য যে লিকুইড মানি দরকার, সেটা কিন্তু আপনার কাস্টমার কাছে যখন সেল করে, ওই কাস্টমার যদি মিনিমাম ট্যাক্স কেটে রাখে, অর্থাৎ সে ফর এক্সাম্পল যদি 1,000 টাকা সে প্রোডাক্ট সেল করছে, তাহলে বর্তমান হিসেবে 5%, অর্থাৎ 1,000 উপরে কিন্তু সে কিন্তু 5% হিসেবে ট্যাক্স আগেই কর্তন করে রাখছে। তো এক্ষেত্রে দেখা গেলো যে ক্ষুদ্র মাঝারি ব্যবসাগুলোর বার্ষিক আয় সীমিত হওয়ায় ন্যূনতম কর তাদের জন্য আর্থিক চাপ সৃষ্টি করে। তো আপনি যখন দেখা গেলো যে ওই ব্যবসায়ীগুলোর আপনার কাস্টমার যে 5% কেটে রেখেছে আপনার 1,000 উপর 50 টাকা, তাহলে কিন্তু আপনি ওই যে আপনার যে 1,000 টাকা সেল করেছেন ভেবেছিলেন হয়তো বা 1,000 টাকাই পাবেন, কিন্তু 1,000 টাকা আর পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার লিকুইডিটি শর্টেজ থাকতে পারে। তাহলে ক্ষুদ্র মাঝারি ব্যবসাগুলোর বার্ষিক আয় সীমিত হওয়ায় ন্যূনতম কর তাদের জন্য আর্থিক চাপ সৃষ্টি করে। যেমন একটি ছোট কোম্পানি বছরে গ্রস 50 লক্ষ টাকা আয় করে থাকেন। তো এখন আমরা যদি ওই কোম্পানির মিনিমাম ট্যাক্স 0.60% হয়, তবে তাকে মিনিমাম ট্যাক্স পরিশোধ করতে হবে 30,000 টাকা, অর্থাৎ তাকে মিনিমাম ট্যাক্স কিন্তু 30,000 টাকা পেমেন্ট করতে হবে। যদি তার বিক্রয় বাবদ আয় থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট এবং ফাইন্যান্স কস্ট বাদ দেওয়া হয়, তবে তার কর পূর্ব নিট আয় অনেকাংশে কমে যাবে। সেক্ষেত্রে তার যদি করের হার 7.5% অথবা 25%, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে 25% কেন, যে হচ্ছে যে ক্যাশ ট্রানজ্যাকশানের যে ক্লজটা রয়েছে সেই বিষয়ে যে 2.5% বৃদ্ধি হয়ে যাবে একক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 5 লাখ এবং বছরে 36 লাখ টাকা তো হয়, তবে এক্ষেত্রে তার ট্যাক্স অনেকাংশে কমে যাবে। সেই হিসাবে তার কর দায় হবে ন্যূনতম কর, অর্থাৎ যা বেশি তাই কর দায় হিসাবে নির্ধারিত হবে। তো ট্যাক্স অফিস কখনো আপনার থেকে কোনো কিছুই কম নেবে না, সবসময় বেশি। অর্থাৎ তাদের ইন্টারেস্ট থেকে, তাদের পার্সপেক্টিভ থেকে করের হার যত বেশি হবে এবং করের পরিমাণ তত বেশি হবে, সেটাই কিন্তু কর অফিস সেটা ডিসিটি আপনার থেকে আদায় করে নিবে অ্যাট এনি কস্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার মিনিমাম ট্যাক্স কত আসতে পারে বা মিনিমাম ট্যাক্স আমি কত দিচ্ছি, আমার অ্যাডভান্স ট্যাক্স কত হচ্ছে। এই বিষয়গুলো আপনারা যখন কোম্পানির যারা ডিসিশন মেকিং করে বা ট্যাক্সে কাজ করেন, এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার মিনিমাম ট্যাক্স কীভাবে হচ্ছে বা কত টাকা হচ্ছে এবং আমার ট্যাক্স আসলে লাইবিলিটি হতে পারে কত, এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। তো সেই হিসেবে আমরা আবার আমাদের ইয়েতে আসি যে এখানে বলছে সেই হিসাবে তার কর দায় হবে ন্যূনতম কর, অর্থাৎ যা বেশি তাই কর দায় হিসেবে নির্ধারিত হবে। তো এখানে বলা হচ্ছে যে সুতরাং দেখা যাচ্ছে যে আয়ের তুলনায় এই কর তার ব্যবসা পরিচালনার প্রভাব ফেলে এবং মূলধন সংকট সৃষ্টি করে থাকে। আমি যেটা আগেই বলছিলাম যে মূলধন, তার যে লিকুইডিটি প্রবলেম বা ক্যাপিটাল প্রবলেম, যেটা হচ্ছে ছোটো ক্ষুদ্র মাঝারি ব্যবসাগুলোর অবশ্যই এই ক্ষেত্রে একটু ঝামেলা হয় মিনিমাম ট্যাক্সের কারণে, কারণ তাদের তো টাকার পরিমাণ এমনিতেই কম, লিকুইড মানি এমনিতে কম, তার উপরে যদি মিনিমাম ট্যাক্স কেটে রাখে তাহলে তাদেরকে অন্য অর্থাৎ অন্য সোর্স থেকে ক্যাশ কালেক্ট করতে হয়। এরপরে আমরা 2 নম্বরে যদি দেখি, 2 নম্বরে বলা হচ্ছে ক্ষতির বছরে কর পরিশোধের বাধ্যবাধকতা। আমরা যেটা প্রারম্ভে বলেছিলাম, আমাদের এই সেশনের শুরুতে বলেছিলাম যে আপনার যদি ক্ষতি হয় তাহলে কিন্তু আপনাকে সেই মিনিমাম ট্যাক্সটা পেমেন্ট করতে হবে। তাছাড়া আমাদের অন্য ভিডিওগুলোতে বলেছিলাম যে একটা ব্যবসায় যদি লোকসানের মুখে পড়ে তাহলে কিন্তু তার মিনিমাম ট্যাক্সগুলো দিতেই হবে, অর্থাৎ তাকে ওই পরিমাণ ট্যাক্সটি পরিশোধ করতে হবে। যেমন আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে একজন ব্যক্তি যে 1,000 টাকা যদি হয়, তাহলে সে যদি ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন হয় তাহলে 5% হিসেবে তার 50 টাকা তাকে
ট্যাক্স পেমেন্ট করতে হবে, অর্থাৎ 50 টাকা কিন্তু তার যে 50 টাকা আসে ট্যাক্স, কিন্তু তাকে পরিশোধ করতে হবে 5,000 টাকা। তো এবার ব্যবসা লোকসানের মুখে পড়লেও ন্যূনতম কর পরিশোধ করতে হয়, যা প্রতিষ্ঠানকে আরও ক্ষতির দিকে ঠেলে দেয়। যেমন একটি কোম্পানি 2024 সালে 50,000 টাকা ক্ষতি করে, অর্থাৎ ওই কোম্পানিতে 2024 সালে 50,000 টাকা ক্ষতি হয়, কিন্তু টার্ন ওভার 10 লাখ টাকা ছিল। তো সেই হিসেবে ন্যূনতম করের পরিমাণ 0.60% হলে তার 6,000 টাকা কর দিতে হবে, যা তার অর্থনৈতিক অবস্থা আরও দুর্বল করবে। অর্থাৎ এটা তো আমরা মিনিমাম ফিগার দিয়ে জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিয়েছি, কোম্পানির টার্নওভার আরও বেশিও হতে পারে। তো সেক্ষেত্রে অনেক টাকা মিনিমাম ট্যাক্স হিসাবে দিতে হয়। তো ক্ষতি হলেও কিন্তু আপনাকে মিনিমাম ট্যাক্সটি পেমেন্ট করতে হবে, এই জিনিসটা অবশ্য খেয়াল রাখতে হবে। এরপরে 3 নম্বরে আমরা যদি দেখি কর ফাঁকি বা এড়ানোর প্রবণতা বৃদ্ধি। তো মিনিমাম ট্যাক্স অবশ্যই কোম্পানিগুলোর উপর একটু বার্ডেন মনে হয়, অনেক বেশি চাপ সৃষ্টি করে মিনিমাম ট্যাক্সগুলো। তো সেক্ষেত্রে কোম্পানিগুলো চায় যে কিভাবে তার মিনিমাম ট্যাক্সটা কমানো যায়, সেই চিন্তাই সবসময় করে। তো আসুন যে করদাতারা টার্নওভার বা আয় তথ্য গোপন করার চেষ্টা করতে পারেন। যেমন একটি রিটেইল ব্যবসায়ী প্রকৃত টার্নওভার 5 লক্ষ টাকা হলেও করের বোঝা কমানোর জন্য 4 লক্ষ টাকা টার্নওভার দেখায়। অর্থাৎ মিনিমাম ট্যাক্সটা বেসিক্যালি কোম্পানির ক্ষেত্রে যে টার্নওভার রয়েছে বা গস রিসিপ্ট রয়েছে, সেই গস রিসিপ্টের উপরে 0.60% হয়ে থাকে। তো সেক্ষেত্রে ব্যবসায়ীরা চাইবে যে তাদের রেভিনিউ যেন কম থাকে, রেভিনিউ কম দেখানো হয়। অর্থাৎ ব্যাট 9.1-এ অনেক সময় দেখা গেল যে ব্যাট 9.1-এ যেটা থাকে সেটাই তারা শো করে। তো এটা হচ্ছে বিভিন্ন আপনারা যদি প্র্যাকটিক্যাল কোনো কাজে ইনভলভমেন্ট থাকেন বা প্র্যাকটিক্যাল কোনো কাজ দেখেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন, বা আপাতদৃষ্টিতে কিন্তু এগুলো বোঝা খুবই কষ্টকর। তারপরও একটি রিটেল ব্যবসায়ী যে ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে যেহেতু মিনিমাম ট্যাক্স, আমি যারা আগে বলেছিলাম যারা ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে থাকেন, তারা এই বিষয়গুলো অনেক বেশি খেয়াল করেন এবং তারা অনেক বেশি অ্যানালাইসিস করেন কিভাবে তাদের মিনিমাম ট্যাক্স কমানো যায় এবং ব্যবসায়ী যে ট্যাক্স লাইবিলিটি সেটা কিভাবে কমানো যায়। তো আসুন, এখানে বলা হচ্ছে এতে রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ যে আপনি যে এই যে 5 লক্ষ টাকা সেটা 4 লক্ষ টাকা টার্নওভার দেখাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু 1 লাখ টাকা কম দেখাচ্ছেন, আর সেটার উপর 0.60% হিসেবে কিন্তু টাকাটা আপনি কম দিচ্ছেন। তো এতে করে রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া রয়েছে কর ব্যয়ের চাপ কমানো, ব্যবসায় মুনাফা কম দেখানোর মাধ্যমে করের হার কমাতে চায়। কর্পোরেট করের ক্ষেত্রে ন্যূনতম কর নির্ধারণ করা হলে তারা টার্নওভার কমিয়ে করের বোঝা কমানোর চেষ্টা করে। এছাড়া বলা হয়েছে নগদ প্রবাহ বজায় রাখা। এখানে ব্যবসায়ীদের কাছে নগদ টাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডে টু ডে এক্সপেন্ডিচার করার জন্য অথবা ফ্রিটি ক্যাশ রেখে থাকে কোম্পানিগুলো। তো সেই হিসেবে তারা তাছাড়া বিভিন্ন সাপ্লাই ডে টু ডে সাপ্লাইদেরকে পেমেন্টের জন্য কিন্তু তাদের নগদ টাকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো নগদ প্রবাহ বজায় রাখার জন্য হতে পারে যে মিনিমাম ট্যাক্সটি কম দিতে হয়, অর্থাৎ কম দেওয়া কীভাবে যায় সেটা চিন্তা করে। টার্নওভার বেশি দেখালে করের পরিমাণ বেশি দিতে হয়, যা তাদের ক্যাশ ফ্লোতে প্রভাব ফেলে। এছাড়া রয়েছে অপ্রদর্শিত আয় লুকানো। কোনো ব্যবসায়ী যদি অপ্রদর্শিত অর্থাৎ আনডিসক্লোজড ইনকাম করে থাকেন, তাহলে সেটি টার্নওভার অন্তর্ভুক্ত না করার মাধ্যমে করের পরিমাণ কমানোর চেষ্টা করে। এই বিষয়গুলো হচ্ছে একটু যেন হচ্ছে আমরা যদি বলি তাহলে চেয়ারের এই পাশ আর ওই পাশ, অর্থাৎ আপনি যখন এই পাশে থাকবেন তখন বুঝবেন যে এই জিনিসটা এইভাবে হচ্ছে, যখন ওই পাশে থাকবেন তখন দেখবেন যে এই জিনিসটা আসলে কিভাবে হচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে ক্রিটিক্যাল এবং কমপ্লেক্স ইস্যু এবং অ্যানালাইসিস করার ইস্যু এবং ডিসিশন মেকিংয়ের ইস্যু। আস্তে আস্তে এই জিনিসগুলো আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। এরপরে আমরা এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটা হলো ন্যূনতম করের ন্যূনতম করের সুবিধাগুলো কি, অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায় থেকে, এবং ন্যূনতম করের চ্যালেঞ্জসমূহ কি। তো চলুন এবার আমরা একটু গভীরে প্রবেশ করি যে ন্যূনতম কর যেই সেকশানে আলোকে, অর্থাৎ যে সেকশন থেকে ন্যূনতম কর বিস্তারিত আলোচনা করা হচ্ছে সেই ধারাটি হচ্ছে 163 ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর ধারা 163 গেলে আপনি সেখানে দেখতে পাবেন ন্যূনতম করের বিষয়ে সম্পূর্ণভাবে বলা হচ্ছে। তো আমরা আজকে 163-র যেই কমপ্লেক্স ইস্যুগুলো, অর্থাৎ এই 163 ধারা 163-র বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আপনার 163 বুঝতে আর কোনো সমস্যা না থাকে। কারণ 163-র সাথে অনেক কিছু, অর্থাৎ এই সিলেবাসটি অনেক ব্যাপ্তি,
তো একটু মনোযোগের সহিত যদি আপনি না বুঝতে চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক কিছু আপনি বুঝে উঠতে পারবেন না এবং পরবর্তীতে দেখবেন জিনিসটা আপনার কাছে কমপ্লেক্স মনে হচ্ছে। তো আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যে বিষয়গুলো আমরা আলোচনা করছি এগুলো একটু মনোযোগের সহিত দেখার জন্য এবং শেষ অবধি দেখবেন। অবশ্য মাথা ঠান্ডা করেই দেখবেন, কারণ মাথা গরম করে দেখলে কোনো কিছু হয়তো বা আপনি ক্যাচ করতে পারবেন না, সেক্ষেত্রে সমস্যা হবে। আর যারা বিভিন্ন সেক্টরগুলোতে কাজ করে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 163 এবং ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এক্সামে কিন্তু 163 ধারা থেকে অনেকগুলো কোশ্চেন এসে থাকে। তো এখানে হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্সের যে বিধিবিধানগুলো রয়েছে এবং রেটগুলো রয়েছে সব বিষয়গুলো কিন্তু 163 নিয়ে আলোকে গঠিত। তো এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। তো আমরা চলুন 163 তদন্ত করার চেষ্টা করি যে 163তে আসলে কি রয়েছে, কেন 163 গুরুত্বপূর্ণ। আমরা ক্রমে স্টেপ বাই স্টেপ 163 আলোচনা করব, যাতে করে আপনাদের মিনিমাম ট্যাক্স রিলেটেড আর জন্য কোশ্চেন না থাকে এবং আপনারা পরবর্তীতে যদি কাউকে সার্ভিস প্রোভাইড করে থাকেন অথবা কোনো এক্সাম ফেস করে থাকেন, ভাইভা ফেস করে থাকেন, সেক্ষেত্রে এই ট্যাক্স রিলেটেড অর্থাৎ মিনিমাম ট্যাক্স রিলেটেড জন্য কোনো হ্যাসেল না হয়, সেই বিষয়গুলো আমরা আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। প্রথমে রয়েছে আমরা 163 এর দফা একে যদি দেখি, এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন করদাতা কর্তৃক এই ধারার বিধানবলী সাপেক্ষে ন্যূনতম কর পরিশোধযোগ্য হবে। অর্থাৎ এই আইনের অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন করদাতা কর্তৃক এই ধারার বিধানবলী সাপেক্ষে ন্যূনতম কর পরিশোধযোগ্য হবে। তো এখানে দফা 2-তে বলা হচ্ছে উপধারা 3 সাপেক্ষে কতিপয় ধারার অধীন কর্তন বা সংগ্রহ করা হইয়াছে এইরূপ উৎসসমূহের আয়ের উপর নিম্নরূপ ন্যূনতম কর পরিশোধ করতে হবে। তো আমরা যদি এখানে দেখি এই যে দফা 2-তে বলা হচ্ছে উপধারা 3, তো আমরা উপধারা যদি 3 দেখি 3-এ কি বলা হচ্ছে, তারপর আমরা আবার 2-এ ফিরে আসবো ইনশাআল্লাহ। আগে আমরা দেখি 3-এ কি বলা হচ্ছে, কারণ আমরা আমাদের যখন ভিডিওগুলো সাজাই তখন আমরা অনেক পার্সপেক্টিভ থেকে অর্থাৎ অনেক অ্যাসপেক্ট থেকে চিন্তা করে, যে অনেক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি যে জিনিসটা কীভাবে রিপ্রেজেন্ট করলে আপনাদের জন্য অধিকতর সহজতর হয় এবং আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। আর সব কিছু কিন্তু লিঙ্ক করেই আমরা তৈরি করে থাকি, যাতে করে আপনাদের প্রত্যেকটা জিনিস যেন ভালোভাবে আপনারা মনে রাখতে পারেন। তো এখানে বলা হচ্ছে যে উপধারা 3 সাপেক্ষে, তাহলে আমরা উপধারা 3টা পড়ে তারপর আবার আমরা 2-এ ব্যাক করবো ইনশাল্লাহ। তো 3-এ বলা হচ্ছে যে নিম্নবর্ণিত উৎসসমূহ হইতে কর্তন বা সংগ্রহকৃত কর উপধারা 2-এর বিধানবলী উদ্দেশ্যকল্পে ন্যূনতম কর হিসেবে গণ্য হইবে না। অর্থাৎ এই যে 2-এ যে মিনিমাম ট্যাক্সের কথা বলা হচ্ছে, ন্যূনতম করের কথা বলা হচ্ছে, কিন্তু উপধারা 3-এর যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু 2 হিসেবে ন্যূনতম কর হিসেবে গণ্য হবে না। তো সেই বিষয়গুলো কি এগুলো আমরা দেখে নিই একটু। এখানে বলা হচ্ছে নিম্নবর্ণিত কতে বলা হচ্ছে যে নিম্নবর্ণিত ব্যক্তিগণের নিকট হইতে ধারা 89-এর অধীন সংগ্রহকৃত কর, অর্থাৎ যে 89 উচ্চকর কর্তন, এই অর্থাৎ 89-তে বলা হচ্ছে যে আপনি যে সাপ্লায়ারদের থেকে এই ট্যাক্সটা ডিডাক্ট করবেন সেই ব্যাপারে ধারা 89 বলা হচ্ছে। তো আমরা এই ধারাগুলো কিন্তু আপনাদেরকে বিস্তারিত ক্রমে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আমি আগে বলেছিলাম যে মিনিমাম ট্যাক্স রিলেটেড যত কোশ্চেন রয়েছে সব কোশ্চেন যেন আপনাদের এই ভিডিও বা এই লেসন বা এই সেশনগুলো দেখার ফলে সবগুলো যেন ক্লিয়ার হয়ে যায় এবং আপনারা ব্যবসায়ের ক্ষেত্রে যারা কোনো সেক্টরগুলোতে জব করছেন তাদের যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়, অর্থাৎ জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারেন এবং এক্সিকিউশন করতে পারেন। তো এখানে আসি আমরা আমরা সেশনে ফিরে আসি যে নির্বমনিত ব্যক্তিগণের নিকট হইতে ধারা 89-এর অধীন সংগ্রহীত কর। এখানে বলা হচ্ছে শরত বলা হচ্ছে কোনো তৈল কোম্পানির ঠিকাদার অথবা কোনো তৈল কোম্পানির ঠিকাদারের উপঠিকাদার যেভাবে নির্ধারিত হয়। তো এখানে একটা কোশ্চেন চলে আসে আপনাদের হয়তো বা, যে তেল কোম্পানি কারা বা তেল কোম্পানির ঠিকাদার কাদেরকে বলা হচ্ছে, অথবা কোনো তেল কোম্পানি ঠিকাদারের উপর ঠিকাদার কারা যেভাবে নির্ধারিত হয়, অর্থাৎ এরা কারা, হয়তো বা একটু উদাহরণ দিলে আপনাদের জন্য খুবই সুবিধা হতো। আর দ্বিতীয়ত রয়েছে তৈল বাজারজাতকারী কোম্পানি ও ইয়ার ডিলার বা এজেন্ট, তবে পেট্রোল পাম্প স্টেশন এর অন্তর্ভুক্ত হবে না। এখানে বিষয়গুলো একটু খেয়াল করেন যে তেল কোম্পানি ঠিকাদার এবং তেল কোম্পানির উপঠিকাদার, তেল বাজারজাতকারী কোম্পানি কারা এবং তার ডিলার বা এজেন্ট কারা, আর পেট্রোল পাম্প থেকে স্টেশন থেকে যদি আপনি ফুয়েল পারচেস করে থাকেন সেই ক্ষেত্রে কেন সেটার উপর
ধারা 89 অনুসারে ডিডাক্ট করা হবে না, অর্থাৎ এই যে তাদের থেকে ট্যাক্স ডিডাক্ট করা হবে না। তো এই বিষয় অর্থাৎ পেট্রোল পাম্প থেকে কিন্তু স্টেশন করতে কিন্তু ট্যাক্স ডিডাক্ট করা হয় না। তো কেন হবে না, তারপরে তৈল পরিশোধন কারা করে, অর্থাৎ অয়েল রিফাইনারি কোম্পানি কারা, সহিত সম্পৃক্ত কোনো কোম্পানি এবং গ্যাস সঞ্চালন বা বিতরণের সহিত সম্পৃক্ত কোনো কোম্পানি। তো এই বিষয়গুলো হয়তো বা আপনাদের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে যে এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো সম্পর্কে উদাহরণ দিলে ভালো হতো বা এই বিষয়গুলো একটু বুঝিয়ে বললে ভালো হতো। তো আমরা আসলে যখন ভিডিওটি তৈরি করি বা লেসনগুলো তৈরি করি তখন আমরা কিন্তু আমাদেরকে চিন্তা করি না, আমরা একজন স্টুডেন্ট হিসাবে, অর্থাৎ আমরা আমার ভিডিওটি যে দেখছেন বা আমাদের ভিডিওটি যারা দেখবেন তাদের কি কি কোশ্চেন অ্যারাইজ হতে পারে সেই বিষয়গুলো খেয়াল রেখে কিন্তু আমরা সেশনগুলো তৈরি করি, ভিডিওগুলো তৈরি করি। তো আপনাদের কথা বিবেচনা করে, অর্থাৎ আপনাদের এই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার জন্য আমরা ডেডিকেটেড একটি ভিডিও তৈরি করব যে তেল কোম্পানি ঠিকাদার কারা, তেল কোম্পানি ঠিকাদার উপর ঠিকাদার কারা এবং তেল বাজারজাতকারী কোম্পানির ডিলার কারা এবং পেট্রোল পাম্প থেকে কেন ট্যাক্স, যদি আপনি ফুড পারচেস করেন সেক্ষেত্রে ট্যাক্স ডিডাক্ট করার বিধিবিধান নাই। এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আমাদের ডেডিকেটেড সেই ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে আমরা জাস্ট জেনে নিই যে উপধারা 2 উদ্দেশ্য কল্পে এদের থেকে কিন্তু ট্যাক্স ডিডাক্ট করলেও, অর্থাৎ তেল কোম্পানির ঠিকাদার বা যাদের কথা বলেছিলাম তাদের থেকে ট্যাক্স ডিডাক্ট করলে ন্যূনতম কর হিসাবে গণ্য হবে না। তো এখানে একটা বিষয় যে এই যে বিষয়গুলো কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্টে বলা হচ্ছিল, যে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 89 দ্বারা কিন্তু বলা হয়েছিল এই বিষয়গুলো, অর্থাৎ 163 দফা 163 যে দফা 3 এটা কিন্তু ছিল, কিন্তু ইনকাম ট্যাক্স আয়কর পরিপত্রের মাধ্যমে কিন্তু এটা চেঞ্জ করা হয়েছে। তো চেঞ্জ করে কি হয়েছে আমরা চলুন সেই বিষয়গুলো একটু খেয়াল করি। এখানে উপধারা 3টি আয়কর পরিপত্র 2024-25 অনুসারে পৃষ্ঠা নাম্বার 187 গেলে আপনারা বিষয়টি খেয়াল করতে পারবেন যে আনিত সংশোধনের মাধ্যমে ধারা 163 উপধারা 3 দফা ক এর বিলোপ করা হয়েছে। ক এর বিলোপ করা হওয়া মানে হচ্ছে যে আগে যাদেরকে ন্যূনতম কর হিসাবে গণ্য করা হতো না, যেমন ওই যে তেল কোম্পানি আমরা যেটা বলেছিলাম একটু আগে, যে তেল কোম্পানির ঠিকাদার, তেল কোম্পানির ঠিকাদারের উপঠিকাদার এদের থেকে, বা তেল সঞ্চালন তেল বাজারজাতকারী কোম্পানি বা ইহার এজেন্ট অথবা তেল পরিশোধনে যারা নিযুক্ত এবং গ্যাস সঞ্চালন এদের থেকে ট্যাক্স ডিডাক্ট করলে সেটা কিন্তু ন্যূনতম কর হিসেবে গণ্য করা হতো না, যেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 ছিল। কিন্তু আয়কর পরিপত্র 2024-25 দ্বারা কিন্তু এটা চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আনিত সংশোধনের মাধ্যমে ধারা 163 উপধারা 3 দফা ক এর বিলোপ করা হয়েছে, অর্থাৎ সেটি অমিট করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তো উপধারা 3 দফা ক এর বিলোপের ফলে নির্বর্ণিত ব্যক্তিগণের নিকট হতে ধারা 89 অধীন সংগ্রহকৃত কর ন্যূনতম কর হিসেবে গণ্য হবে। যেমন হচ্ছে যথা এখানে ন্যূনতম, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু ন্যূনতম করের আওতা বৃদ্ধি হয়ে গিয়েছে। তো এখানে যে প্রথমে বলা হয়েছে তেল কোম্পানির ঠিকাদার অথবা কোনো তেল কোম্পানি ঠিকাদারের উপঠিকাদার, তেল বাজারজাতকারী কোম্পানি ও ইয়ার ডিলার বা এজেন্ট, তেল পরিশোধনের সহিত সম্পৃক্ত কোনো কোম্পানি, গ্যাস সঞ্চালন বা বিতরণের সহিত সম্পৃক্ত কোনো কোম্পানি, এরা যারা রয়েছে তাদের কিন্তু এখন থেকে তাদের যে ট্যাক্সটা ডিডাক্ট করে থাকবে সেটা কিন্তু ন্যূনতম কর হিসাবে বিবেচনা করা হবে। এই কোম্পানিগুলোতে কিন্তু ন্যূনতম কর হিসাবে তাদের বিবেচনা করা হবে। তো এরপরে আমরা যদি দেখি যে আয়কর পরিপত্রে আরও বলা হচ্ছে যে তবে অর্থ আইন 2024 ধারা 87 উপধারা 7 এবং ধারা 88 উপধারা 6 অনুযায়ী উল্লেখিত ব্যক্তিগণের নিকট হতে আয়কর আইন 2023 ধারা 89 অধীন 2024-25 অর্থ বছরে কর্তৃত্ব উচ্চ কর 2025-26 করবর্ষ হতে ন্যূনতম কর হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ এই যে আপনার 2000 পরিপত্রে বলা হচ্ছে যে ফাইন্যান্স অ্যাক্ট 2024 ধারা 87 উপধারা 7, অর্থাৎ আমাদের কিন্তু ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এক্সামে ফাইন্যান্স অ্যাক্ট 2024 কিন্তু সিলেবাস রয়েছে। তো আপনারা যখন এই ভিডিওগুলো দেখবেন এবং আমরা রেফারেন্সগুলো মেনশন করব তখন কিন্তু আপনার ফাইন্যান্স অ্যাক্টের অনেক কিছু কিন্তু আপনারা কভার করতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী দেখা গেলো যে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি জাস্ট ওই সিলেবাস নিয়ে যখন ফাইন্যান্স অ্যাক্ট 2024 নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো ছাড়া যে বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য আমরা
আপনাদের সামনে সেটা রিপ্রেজেন্ট করবো এবং বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে যদি আমরা দেখি, তবে অর্থ আইন 2024-এর ধারা 87 এবং উপধারা 7, ধারা 88 এবং এর উপধারা 6 অনুযায়ী উল্লেখিত ব্যক্তিগণের নিকট হতে আয়কর আইন অনুসারে 2023-এর ধারা 89 অর্থাৎ সাপ্লাইয়ার বা ঠিকাদার থেকে যে ট্যাক্সটা কেটে রাখেন সেই ধারা অনুসারে 2024-25 অর্থ বছরে কর্তৃক উৎসে কর 2025-26 কর বর্ষ হতে ন্যূনতম কর হিসেবে পরিগণিত হবে। তো এবার একটা কোশ্চেন চলে আসে যে ধারা আসলে অর্থ আইন 2024-এর ধারা 87 এর উপধারা 7 কি বলা হচ্ছে এবং ধারা 88 এর উপধারা 6 কি বলা হচ্ছে। চলুন বিষয়গুলো একটু দেখে নিই। তো এখানে অর্থ আইন 2024-এর ধারা 87 এর ধারা 7 বলা হচ্ছে যে এই আইনের ধারা, এই আইন বলতে অর্থ আইন 2024-কে বোঝানো হচ্ছে, এখানে কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-কে বোঝানো হচ্ছে না। তাহলে এই আইনের ধারা 54 এর ক ও খ এর বিধানবলীর ফলে উদ্ভূত ন্যূনতম কর দায় 1 জুলাই 2024 তারিখে মানে আরম্ভ। ট্যাক্সের কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো হচ্ছে আসলে বোঝা যায় না যে এটার অর্থ কি। তো এখানে আরব্ধ মানে হচ্ছে আরম্ভ করবর্ষ হতে প্রযোজ্য হইবে না। তাহলে এখানে বিষয়টি একটু খেয়াল করেন যে 1 জুলাই 2024 তারিখে আরম্ভ করবর্ষ হতে প্রযোজ্য হবে না। অর্থাৎ আপনার 1 জুলাই যদি আপনি 1 জুলাই থেকে যদি শুরু করেন যে করবর্ষ, তাহলে 24-25, তাহলে 24-25 করবর্ষে কিন্তু এই বিধানবলী কিন্তু এই যে 54 এর ক খ এর বিধানবলীর ফলে উদ্ভূত ন্যূনতম, অর্থাৎ এই বিধান ক খ থেকে যে ট্যাক্সটা ডিডাক্ট করবে সেটা কিন্তু আবার করবর্ষ অর্থাৎ 1 জুলাই অর্থাৎ 24-25 করবর্ষে কিন্তু প্রযোজ্য হবে না। তো এখানে আমরা দেখে নিই যে আসলে এই আইনের ধারা 54 এর ক ও খতে কি বলা হচ্ছে। তো অর্থ আইন 2024-এর ধারা 54 এর দফা কতে বলা হচ্ছে যে উপধারা 3 এর দফা ক বিলুপ্ত হবে। অর্থাৎ যে আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর যে আয়কর পরিপত্রের মাধ্যমে চেঞ্জ হয়েছে 163 এর দফা 3, অর্থাৎ 163 এর উপধারা 3 এর দফা ক বিলুপ্ত হবে। বিলুপ্ত মানে হচ্ছে যে আমরা যে তেল বাজারজাতকারী কোম্পানি যেটা একটু আগে আমরা পড়েছিলাম যে তারা চেঞ্জ হবে, আগে ন্যূনতম কর হিসেবে মিনিমাম ট্যাক্স হিসেবে তাদের থেকে ডিডাক্ট করলে সেটা গণ্য হতো না, কিন্তু এখন থেকে সেটা ন্যূনতম কর হিসেবে গণ্য হবে। আর খতে বলা হচ্ছে উপধারা 3 এর দফা খতে উল্লিখিত কার্বোনেটেড বেভারেজ শব্দগুলোর পর গুঁড়ো দুধ, অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক পণ্য কমাগুলো শব্দগুলো সন্নিবেশিত হবে। অর্থাৎ যে আগে ছিল কার্বোনেটেড বেভারেজ, যেগুলো থেকে ন্যূনতম কর হিসাবে ডিডাক্ট করলে ন্যূনতম কর হিসাবে বিবেচনা করা হতো, তার সাথে সাথে কিন্তু এখন গুঁড়ো দুধ, যারা গুঁড়ো দুধ বিক্রি করে থাকেন, অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক পণ্যগুলো বিক্রি করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু যদি কোনো ট্যাক্স কেটে রাখা হয় সেটাও কিন্তু তাদের ন্যূনতম কর হিসেবে বিবেচনা করা হবে। এবার যদি আমরা দেখি ধারা 88 এর ধারা 6 কি বলা হচ্ছে, চলুন দেখে নিই। এখানে বলা হচ্ছে যে অর্থ আইন 2024-এর ধারা 88 এর দফা 6 উপধারা 6-তে বলা হচ্ছে যে এই আইনের ধারা 54 এর ক ও খ এর বিধানবলীর ফলে উদ্ভূত ন্যূনতম কর দায় 1 জুলাই 2025 তারিখে অর্থাৎ আরম্ভ করবর্ষ হইতে প্রযোজ্য হবে। তো জিনিসগুলো আপনি যদি একটু লিঙ্ক করেন তাহলে দেখেন যে বিষয়গুলো কীভাবে হচ্ছে। আমাদের প্রথমে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এসেছিল, এরপরে এসেছিল অর্থ আইন 2024 কিন্তু পাবলিশড হয়েছিল, আর সেটা চেঞ্জ করে অর্থাৎ অর্থ আইনের অনুসারে কিন্তু আবার আয়কর পরিপত্র এসেছে। তো সব যদি আমরা সামারি করি সব কিছু থেকে, তাহলে আমাদের বলা যায় যে আমাদের 163 এর উপধারা 3 এর ক দফা কিন্তু বিলুপ্ত হয়েছে এবং খতে কার্বোনেটেড বেভারেজ শব্দগুলোর পরে গুঁড়ো দুধ, অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক পণ্যগুলো কিন্তু সন্নিবেশিত করা হচ্ছে। তার মানে এই যে গুঁড়ো দুধ, অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক পণ্যর ক্ষেত্রে যদি কেউ ডিডাক্ট করে থাকেন, এই কোম্পানিগুলো যারা গুঁড়ো দুধ, অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক পণ্যগুলো করে থাকেন, সেল করে থাকেন, তাদের থেকে যে ট্যাক্সটা কাটা হয় তাহলে কিন্তু 89 হিসেবে তাদের ধারা 89-তে কাটবে, ধারা 89 হিসেবে তাদের কিন্তু এটা মিনিমাম ট্যাক্সের আওতায় পড়বে। আগে এগুলো ছিল না, অর্থাৎ এগুলোর ফলে গুঁড়ো দুধ, অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক পণ্যগুলোর কিন্তু ক্ষেত্র অর্থাৎ ন্যূনতম কর ডিডাক্ট করার ক্ষেত্রটা বৃদ্ধি পেয়েছে। তো জিনিসটা যদি আমরা আরেকবার দেখি যে আপনাদেরকে যেটা বলছিলাম যে লিঙ্ক, সেটা হচ্ছে অর্থ আইন 2024 ধারা 88 এর দফা 6 যা বলা হচ্ছে
তারপর থেকে 54, সেটার পরবর্তীতে এসেছে অর্থায়ন 2024-27 উপধারা 7 এবং ফাইনালি আয়কর পরিপত্র 2024। অর্থাৎ আপনার চূড়ান্ত যদি মনে করেন তাহলে আয়কর পরিপত্র 2024-কেই চূড়ান্ত হিসাবে মনে করতে হবে। এখানে সব কিছু বলা হচ্ছে যে ন্যূনতম কর হিসাবে কাদের থেকে পরিগণিত হবে। তবে খেয়াল রাখতে হবে যে এখানে 2023-এর দ্বারা 89-এর অধীন 2024-25 অর্থ বছরে কর্তৃত্ব উৎসে কর, অর্থাৎ 24-25-এ বর্তমানে যেটা চলছে 24-25 অর্থ বছর, সেক্ষেত্রে যদি কেউ ডিডাক্ট করে থাকেন সেটা কিন্তু তার ন্যূনতম কর হিসেবে পরিগণিত হবে, কিন্তু 23-24 অর্থ বছরে কিন্তু সেটা হবে না। এরপরে যদি আমরা দেখি এই যেটা আয়কর পরিপত্রে যে নিম্নবর্ণিত উৎস হতে কর্তন বা সংগ্রহিত কর উপধারা 2-এর উদ্দেশ্য কল্পে ন্যূনতম কর হিসেবে গণ্য করা হইবে না। তো এখানে আমরা দেখি যে এই যে 163-এর 3-এর উপধারা খতে কি ছিল পূর্বে, আমরা এখানে দেখাচ্ছি যে পূর্বে যা ছিল, অর্থাৎ পূর্বে যা ছিল যে খতে বলা হচ্ছিল যে সিমেন্ট, লৌহ বা লৌহজাত পণ্য, ফেরো অ্যালয় পণ্য বা সুগন্ধি, কার্বনেটেড বেভারেজ এবং টয়লেট ওয়াটার উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প উদ্যোক্তা ব্যতীত অন্য কোনো শিল্প উদ্যোক্তা কর্তৃক তাহার নিজস্ব কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য আমদানিকৃত পণ্য হইতে তারা 120-এর অধীন সংগ্রহিত কর। তো এখানে যে আগে যেটা ছিল যে সিমেন্ট, লৌহ বা লৌহজাত পণ্য, ফেরো অ্যালয় পণ্য বা সুগন্ধি, কার্বনেটেড বেভারেজ এবং টয়লেট ওয়াটারের উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প উদ্যোক্তা ব্যতীত, অর্থাৎ এরা ছাড়া যদি কোনো শিল্প উদ্যোক্তা তার নিজস্ব কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য আমদানিকৃত পণ্য হইতে দ্বারা 180-এর অধীন সংরক্ষিত করা। অর্থাৎ আমরা জানি যে এই আমদানিকারকের পণ্য হইতে উৎসে কর সেটা হচ্ছে ধারা 120। অর্থাৎ আপনি যখন কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে আনবেন সেক্ষেত্রে কিন্তু কাস্টম হাউস 5% আপনার উপর কিন্তু এআইটি ক্লেম করে থাকে, অর্থাৎ কাস্টম হাউস 5% ট্যাক্স ডিডাক্ট করে থাকেন, সেটা 120 ধারা অনুসারে। তো এই যে যারা বললাম সিমেন্ট, এরা ব্যতীত অন্য কেউ যদি নিয়ে এসে থাকে তাহলে 120-এ তার যে ট্যাক্সটি ডিডাক্ট করবে সেটা কিন্তু ন্যূনতম কর হবে না। তো এটা ছিল পূর্বে, সেটা চেঞ্জ হয়ে নতুন কি হয়েছে চলুন সেটা দেখে নেওয়া যায়। এখানে বলা হচ্ছে যে খতে সিমেন্ট, লৌহ বা লৌহজাত পণ্য, ফেরো অ্যালয় পণ্য বা সুগন্ধি, কার্বনেটেড বেভারেজ, গুঁড়ো দুধ, অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক পণ্য এবং টয়লেট ওয়াটার উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প উদ্যোক্তা ব্যতীত অন্য কোনো শিল্প উদ্যোক্তা কর্তৃক তাহার নিজস্ব কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য আমদানিকৃত পণ্য হইতে 120-এর অধীন সংগৃহীত কর। তো এখানে অর্থাৎ এই যে আগে যা ছিল সেটা পরবর্তীতে রয়ে গিয়েছে। অর্থাৎ এখানে জাস্ট আমরা যেটা একটু আগেই পড়েছিলাম যে কার্বনেটেড বেভারেজের পরে কি কি সন্নিবেশিত করা হয়েছিল, যা জাস্ট এরিয়াটা ন্যূনতম করের এরিয়াটা বৃদ্ধি পেয়েছে, সেটা হলো গুঁড়ো দুধ। অর্থাৎ কেউ যদি গুঁড়ো দুধ আমদানি করে থাকে তাহলে 120 দ্বারা, অর্থাৎ সে হয়তো বা দুধ সেল করে থাকে, দুধকে প্রক্রিয়াজাত করে সেল করে থাকে, তাহলে তার থেকে কিন্তু 120-এ যে ট্যাক্সটি ডিডাক্ট করবে তার জন্য সেটা মিনিমাম ট্যাক্স হিসেবে অন্তর্ভুক্ত হবে। এবং অ্যালুমিনিয়াম পণ্য যদি কেউ ইম্পোর্ট করে থাকে সেক্ষেত্রে কিন্তু তার উপর 120 ধারা অনুসারে ন্যূনতম কর হিসেবে বিবেচনা আসবে। এবং সিরামিক পণ্য, যেটা এই 3টি জিনিস কিন্তু আগে ছিল না, বর্তমানে তাদেরকে কিন্তু অ্যাড করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আলোচনা করছি যে 163-এর দফা 3 অর্থাৎ উপধারা 3-এর ক এবং খ নিয়ে। তো একটু যদি আমরা খেয়াল করি যে উপধারা 3-এর খ, অর্থাৎ আমরা কিন্তু আয়কর পরিপত্র 2024-25 অনুসারে 128 পৃষ্ঠা যদি আপনি যান সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আনিত সংশোধনে, অর্থাৎ আয়কর পরিপত্র এবার কি বলছে চলুন আমরা বিষয়টি খেয়াল করি। এখানে বলা হচ্ছে আনিত সংশোধনের মাধ্যমে ধারা 163, জিনিসটি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। অর্থাৎ এই জিনিসটা বুঝলে কিন্তু আপনার জন্য জিনিসটা, অর্থাৎ 163-এর দফা ধারা যে উপধারা 3-এর যে চেঞ্জটা আসছে আয়কর পরিপত্র 2024 অনুসারে জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন শুরু করি যে এখানে আনিত সংশোধনীর মাধ্যমে ধারা 163-র উপধারা 3-এর দফা খ এর সংশোধন করা হয়েছে। উপধারা 3-এর দফা খতে উল্লেখিত কার্বনেটেড বেভারেজ শব্দগুলোর পর গুঁড়ো দুধ,
অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক পণ্য, কমাগুলো শব্দগুলো সন্নিবেশিত করা হয়েছে। এর ফলে সিমেন্ট, লৌহ বা লৌহজাত পণ্য, ফেরো অ্যালয় পণ্য বা সুগন্ধি, কার্বনেটেড বেভারেজ, গুঁড়ো দুধ, অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক্স পণ্য এবং টয়লেট ওয়াটার উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প উদ্যোক্তা কর্তৃক তার নিজস্ব কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য আমদানিকৃত পণ্যের বিপরীতে দ্বারা 120-এর অধীন সংগৃহীত উচ্চ কর ন্যূনতম কর হিসেবে পরিগণিত হবে, যেটা আমরা একটু আগেই আলোচনা করেছিলাম যে এদের থেকে যদি 120 ধারা যেটা আগে ছিল নতুন করে সন্নিবেশিত করা হয়েছে, অর্থাৎ নতুন করে এরিয়া বৃদ্ধি করা হয়েছে গুঁড়ো দুধ, অ্যালুমিনিয়াম পণ্য এবং সিরামিক পণ্য, এই তিনটি জিনিস। আর বাকিটা আগেই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 যেভাবে ছিল সেভাবেই রয়েছে। তো এখানে এদের থেকে যদি উচ্ছে 120 দ্বারা যদি কোনো কর সংগ্রহ করা হয়ে থাকে সেটা কিন্তু ন্যূনতম কর হিসেবে পরিগণিত হবে। তবে অর্থ আইন 2024-এর 87-এর উপধারা 7 এবং 88-এর উপধারা 6 অনুযায়ী গুঁড়ো দুধ, অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক পণ্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প উদ্যোক্তা কর্তৃক তার নিজস্ব কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য আমদানিকৃত পণ্যের বিপরীতে 2024-25 অর্থ বছরে ধারা 120-এর অধীন সংগৃহীত উচ্চ কর 2025-26 করবর্ষ ন্যূনতম কর হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ 23-24 কিন্তু হবে না। আমরা বারবার বলে দিচ্ছি যে এদের থেকে যে 120-এ যে উচ্চ কর কর্তন করা হয়েছে সেটা কিন্তু 120 দ্বারায়, সেটা কিন্তু 2024-25 করবর্ষে কিন্তু, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ারে কিন্তু সেটা ন্যূনতম কর হিসেবে বিবেচ্য হবে না, বরং 2024-25 অর্থবছর থেকে অর্থাৎ 25-26 করবর্ষই ন্যূনতম কর হিসাবে বিবেচনা করা হবে। তো এরপরে আমরা যদি দেখি যে আমরা এতক্ষণ আমরা উপধারা 3 আমরা যখন উপধারা 2 নিয়ে আলোচনা করছিলাম তখন উপধারা 3-এর যে একটা রেফারেন্স ছিল, আমরা এতক্ষণ উপধারা 3 নিয়ে আলোচনা করছিলাম। এবার আমরা আবার 2-এ ভাগ করি, যে 2-এ বলা হচ্ছে উপধারা 3 সাপেক্ষে কতিপয় ধারার অধীন কর্তন বা সংগ্রহ করা হইয়াছে এই রূপ উচ্চসমূহের আয়ের উপর নিম্নরূপ ন্যূনতম কর পরিশোধ করতে হবে। যেখানে কতে বলা হচ্ছে দফা ক্ষয় উল্লেখিত ধারাসমূহের অধীন কর্তন বা সংগ্রহকৃত কর সেই সকল কর বা একাধিক উৎসসমূহে যাহার জন্য কর কর্তন বা সংগ্রহ করা হয়েছে আয়ের উপর ন্যূনতম কর হিসেবে গণ্য করা হবে। এখন একটি বিষয় হচ্ছে এখানে যে খতে যে ধারাগুলো মেনশন করা হয়েছে, খতে যে ধারাগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো কিন্তু আপনার ন্যূনতম কর হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ এই সেকশন ওয়াই যদি কেউ ডিডাক্ট করে থাকে উইথ হোল্ডিং ট্যাক্স, অর্থাৎ উচ্চ কর কর্তন করে থাকে, সেটা কিন্তু একজন কোম্পানির জন্য উচ্চ কর অর্থাৎ ন্যূনতম কর হিসেবে বিবেচনা করা হবে। আমরা যখন ন্যূনতম করটি কেন প্রয়োজন, এই জন্য প্রয়োজন যে আপনার যখন ট্যাক্স ক্যালকুলেশন করবে, যখন ডিসিটি আপনার ট্যাক্স অ্যাসেসমেন্ট করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ন্যূনতম করটি প্রায়োরিটি পাবে। ন্যূনতম কর রয়েছে, তারপরে আপনার বিফোর ট্যাক্সের উপর ডিসঅ্যালাউন্স করে তারপরে আপনার থার্ড শিডিউল অনুসারে আমরা বলেছিলাম যে থার্ড শিডিউলের একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য তৈরি করব, যাতে করে থার্ড শিডিউলের যত কোশ্চেন রয়েছে সব কোশ্চেনগুলো সেখানে সলভ করতে পারেন এবং সব যে কনসেপ্ট রয়েছে সে কনসেপ্টে আপনারা ক্লিয়ার ধারণা পেতে পারেন ইনশাল্লাহ। তো থার্ড শিডিউল অনুসারে ট্যাক্সের যে অ্যাকাউন্টিং ট্যাক্স ডেপ্রিসিয়েশন যে বিষয়গুলো রয়েছে করে তারপর ব্যাক ক্যালকুলেশন করে ফাইনালি যে ট্যাক্স একটা আপনার আয়টা নির্ধারণ করা হয়, সেটার উপর আপনি যদি প্রাইভেট কোম্পানি হয়ে থাকেন যে ট্যাক্স এলিজিবল যে ট্যাক্স রেট, অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট সেটা ক্যালকুলেশন করে থাকে এবং এর সোর্সে অর্থাৎ আপনার মিনিমাম ট্যাক্স, তারপর আপনার গস রিসিপ্ট 0.60%, সেই ক্যালকুলেশনগুলো করে এরপর আপনার অ্যাড সোর্সে কত কাটা রয়েছে, অর্থাৎ এই যে ন্যূনতম কর কত রয়েছে, এই তিনটের মধ্যে যেটা হায়ার হয় সেটা কিন্তু আপনার ট্যাক্স লায়াবিলিটি হয়। এই জন্য ন্যূনতম করটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যখন ট্যাক্সের প্রভিশন করবেন, অ্যাকাউন্টস যখন প্রিপারেশন করবেন, সেক্ষেত্রে যখন ট্যাক্স প্রভিশন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই বিষয়গুলো খেয়াল করে কিন্তু ট্যাক্স প্রভিশন করতে হবে। আর যদি আপনি দেখা গেলো যে না আপনার ন্যূনতম ট্যাক্স বেশি, কিন্তু তারপরে আপনি বিফোর ট্যাক্সের উপর ট্যাক্স রেট ক্যালকুলেশন করে সেটা আপনি ট্যাক্স এক্সপেন্স হিসেবে দেখাচ্ছেন, বিশেষ করে লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে যে ট্যাক্স এক্সপেন্স হিসেবে দেখাচ্ছে, কিন্তু তাহলে কিন্তু তার নেট প্রফিট আফটার ট্যাক্স কিন্তু অনেক বেশি চলে আসবে, কিন্তু সেটা কিন্তু আপনার ডিসিশন মেকিংয়ে সহায়ক হবে না, কারণ আপনার মিনিমাম ট্যাক্সটাই বেশি,
সত্ত্বেও আপনি বিফোর ট্যাক্স থেকে প্রভিশন করেছেন। তো এই ক্ষেত্রে কিন্তু যারা ডিসিশন মেকিং করবেন অথবা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবেন, লিস্টেড কোম্পানিগুলো তো ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, সেক্ষেত্রে কিন্তু মিসগাইড হবে, অর্থাৎ তার ডিসিশনটি অ্যাকচুয়াল নাও হতে পারে। কারণ আপনার মিনিমাম ট্যাক্স যেহেতু বেশি, সেক্ষেত্রে খেয়াল করবেন যে মিনিমাম ট্যাক্সটাই কিন্তু আপনার নেট ট্যাক্স লাইবিলিটি হতে পারে বা ফাইনাল ট্যাক্স লাইবিলিটি হতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল করবেন। এই জন্যই বারবার বলছি যে ন্যূনতম কর কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যখন আস্তে আস্তে এই যে সেকশনগুলো এখানে যেটা রয়েছেন খতে যে বলা হচ্ছে যে কর দ্বারা দফা কয় এই উল্লেখিত কর দ্বারা 88 থেকে 92, 94 থেকে 95, 100 থেকে 102, 105, 106, 108, 110 থেকে 118, 120 থেকে 129 এবং 132 থেকে 139 অধীন কর্তন বা সংরক্ষিত কর হিসেবে গণ্য হবে। অর্থাৎ এই সেকশন দ্বারা অনুসারে যে ট্যাক্সটি ক্যালকুলেশন ডিডাক্ট করবে সেটা কিন্তু আপনার ন্যূনতম কর হিসেবে বিবেচিত হবে, এবং ন্যূনতম কর হিসেবে বিবেচিত হওয়ার পর যদি দেখা গেলো যে আপনার ন্যূনতম করটি বেশি হয়, তাহলে কিন্তু এই ন্যূনতম করটি কিন্তু আপনাকে প্রভিশন করতে হবে। আর প্রভিশন না করলে কি হবে একটু আগেই বলছিলাম, তো সেটা রিপিট করতে চাচ্ছি না। আমরা এখানে দেখিয়েছি যে আপনার যে ন্যূনতম করের টোটাল একটা সার্কেল, অর্থাৎ ন্যূনতম করের যে সেকশনগুলো রয়েছে সেটা এই সার্কেলটি আমরা এখানে বর্ণনা করার চেষ্টা করেছি, এবং প্রত্যেকটা সেকশন আমরা মেনশন করে দিয়েছি। অর্থাৎ এই সেকশনগুলো থেকে যদি কোনো ট্যাক্স ডিডাক্ট করে থাকে, আপনার সাপ্লায়ার হোক বা কাস্টমার হোক, যেই হোক না কেন, সেটা কিন্তু আপনার ন্যূনতম কর হিসেবে, মিনিমাম ট্যাক্স হিসেবে আপনি অ্যাকাউন্টিংয়ে বুক করবেন। তো এবার আসি আমরা এতক্ষণ আলোচনা করছিলাম 163 এর দফা 3 আমরা শেষ করেছিলাম, উপধারা 3 ক খ আমরা শেষ করেছিলাম। আমরা এখন আলোচনা করছি 163 এর দফা উপধারা 2 নিয়ে। 2 এর কতে যা বলা হচ্ছে, খতে যে সেকশনগুলো বলা হচ্ছে, সেই সেকশনগুলো ধরে ধরে আমরা আলোচনা করব। অর্থাৎ 88 থেকে যেই সেকশনগুলো বলা হচ্ছে সেই সেকশনগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো। এই সেকশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি এই সেকশনগুলো অনুসারে কিন্তু কারো থেকে যদি আপনি একজন আপনার সাপ্লায়ার থেকে প্রোডাক্ট পারচেস করে থাকেন, তাহলে আপনার সাপ্লায়ারকে কি টাকা পেমেন্ট করার ক্ষেত্রে কি অনুসারে, অর্থাৎ কোন রেটে ট্যাক্সটি কাটবেন, কিভাবে কাটবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অর্থাৎ যে সেকশনগুলো আমরা এখানে মেনশন করেছি, আমরা স্টেপ বাই স্টেপ ক্রমান্বয়ে এই সেকশনগুলো আলোচনায়, অর্থাৎ বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আবার সেই সাথে আমরা কিন্তু আমাদের ভিডিওতে বিভিন্ন জিনিস হাইলাইট করে থাকি। এই হাইলাইটগুলো অবশ্য খেয়াল করবেন, এই হাইলাইটগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি আগে বলেছিলাম যে এগুলো হচ্ছে কি পয়েন্ট হিসেবে আপনার কাজ করবে। তো আসুন আমরা 163 আলোচনা করছিলাম, সেক্ষেত্রে 2 এর যে ন্যূনতম করে যে ধারাগুলো রয়েছে, সেগুলো ধারা 88-তে কী বলা হচ্ছে। 88-তে বলা হচ্ছে অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদত্ত অর্থ হতে উৎস কর্তন। অর্থাৎ যদি দেখা গেল যে পার্টিসিপেশন ফান্ড অথবা বেনেভোলেন্ট বা ওয়েলফেয়ার যদি কোনো ফান্ড থাকে, এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদত্ত অর্থ হইতে আপনি যদি কাউকে কোনো কিছু দিয়ে থাকেন, নর্মালি কোনো কোম্পানিগুলো WFPF এর যে 5% প্রভিশন করে থাকে, সেটা থেকে কিন্তু এই টাকাটা দিয়ে থাকে কোম্পানি। তো এখানে যখন আপনি অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলের টাকাটা যে দিবেন, প্রদত্ত হবে, সেক্ষেত্রে আপনি এইটা থেকে, এই টাকার থেকে কত টাকা, অর্থাৎ কত পার্সেন্ট ট্যাক্স ডিডাক্ট করবেন, সেই বিষয়টি এখানে বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে বাংলাদেশে বিদ্যমান কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, শ্রম আইন 2006 এর দ্বারা 234 অনুযায়ী অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্তরূপ অর্থ পরিশোধকালে বা ক্রেডিটকালে 10% হারে কর কর্তন করবে। অর্থাৎ আপনার এমপ্লয়িকে যখনই আপনি টাকাটা পেমেন্ট করবেন, অর্থাৎ এমপ্লয়িকে এই যে আপনি অংশগ্রহণ তহবিলে যে টাকাটা প্রভিশন করেছিলেন, ওই টাকা থেকে যে টাকাটা পেমেন্ট করবেন, তাহলে কিন্তু পরিশোধকালে অথবা ক্রেডিটকালে, বিষয়টি খুবই খেয়াল করবেন গুরুত্বভাবে। যে আগে ছিল কি, আগে যেটা ছিল সেখানে বলা হচ্ছে শুধু পরিশোধকালে, ক্রেডিট কালে না। যখন আপনি ফান্ডে ট্রান্সফার, অর্থাৎ অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল বা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বা যে তহবিলে ট্রান্সফার করছেন, সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স প্রভিশনের, অর্থাৎ ট্যাক্স ডিডাক্ট করার প্রভিশন ছিল না।
অর্থাৎ 1984 আয়কর অধ্যাদেশ 1984 অনুসারে। কিন্তু আয়কর আইন 2023 অনুসারে বলা হচ্ছে পরিশোধ অথবা ক্রেডিট কালে আপনি যদি পরিশোধ করে দেন, ডিরেক্টলি যদি পরিশোধ করে দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা 10% ডিডাক্ট করবেন, অথবা যদি আপনি ওই যে অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিলে যদি সেটি ক্রেডিট করেন তাহলে কিন্তু 10% আপনাকে ডিডাক্ট করতে হবে। তো অর্থ আইন 2024 মাধ্যমে আয়কর আইন 2023 দ্বারা 28 প্রতিস্থাপন করা হয়েছে। অর্থাৎ যে এই যে আমরা এতক্ষণ যে পড়লাম যে 88 ধারা, সেই ধারাটা কিন্তু অর্থ আইন 2000 অর্থাৎ ফাইন্যান্স অ্যাক্ট 2024 অনুসারে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ প্রতিস্থাপন করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে প্রতিস্থাপিত ধারা 88 অনুযায়ী বাংলাদেশে বিদ্যমান কোনো আইনে যাহাই কিছু থাকুক না কেন, শ্রম আইন 2006 ধারা 234 অনুযায়ী অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্তরূপ অর্থ পরিশোধ বা ক্রেডিটকালে 10% হারে কর কর্তন করবেন। এখানে উল্লেখ্য, অংশগ্রহণ তহবিল এবং শ্রমিক কল্যাণ তহবিলে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্তরূপ অর্থ পরিশোধ বা ক্রেডিটকালে 10% হারে কর্তন পূর্বক সরকারি কোষাগারে জমাদানকালে উক্তরূপ অর্থের প্রাপক বা সুবিধাভোগীদের নামে আনুপাতিক চালান মূলে জমাদান করবেন। অর্থাৎ উচ্চে কর্তৃত্ব করের ক্রেডিট তহবিলের সুবিধাভোগীগণ পাবেন। অর্থাৎ আয়কর পরিপত্র 2024-25 পৃষ্ঠা 110 গেলে বিষয়টি আপনারা দেখতে পাবেন। তো এবার আমরা বিষয়টি একটু আলোচনা করি। যে প্রথম অংশ আপনারা হয়তো বুঝেছেন, আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম। এবার সেকেন্ড যে পোর্শন রয়েছে সেটা আমরা আলোচনা করি। যে এখানে বলা হচ্ছে যে আপনি যখন তাদেরকে কোনো টাকা পরিশোধ করবেন অথবা তার অ্যাকাউন্ট বা ওই তহবিলগুলোতে ক্রেডিট করবেন, তখন কিন্তু আপনি 10% কেটে রাখছেন। এখন এই যে টাকাটা তাদের থেকে ক্রেডিট রাখছেন, তাহলে এটা কাদের এআইটি, কাদের ট্যাক্স হিসাবে আপনি ক্রেডিট করে এই যে ট্যাক্সটি কেটেছেন? সেক্ষেত্রে হবে যে আপনি যে এই আপনাদের টোটাল এমপ্লয়ি যারা, অর্থাৎ এই যে অংশগ্রহণ তহবিল বা কল্যাণ তহবিলের মেম্বার বা অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং এদের কারা কারা এমপ্লয়ি, কোন কোন এমপ্লয়িকে এদের মেম্বার বা এদের এই তহবিলগুলোর অন্তর্ভুক্ত হয় সেটা কিন্তু কোম্পানি অ্যাক্টে বলা আছে। আমরা সুযোগ পেলে এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে এই যে বিষয়গুলো, যে অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল মেম্বার কারা কারা হবে, একজন এমপ্লয়ি কতদিন পর্যন্ত জব করলে, অর্থাৎ তার টেনের কতদিন পর্যন্ত হবে, সে কতদিন পর্যন্ত আপনার প্রতিষ্ঠানে কর্মরত থাকলে এই তহবিলগুলো অন্তর্ভুক্ত হবে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আপনারা যদি জানার ইচ্ছা থাকে তাহলে কোম্পানি অ্যাক্ট থেকে আপনারা জেনে নিতে পারেন। তো এখন এই যে বিষয়টি, যে আপনি যে অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিলে যে টাকাটা ট্রান্সফার করছেন, সেক্ষেত্রে কাদের নামে টাকাটা জমা দিবেন? হ্যাঁ, টাকাটা জমা দিবেন এই যে অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল যারা রয়েছে তাদের নামে, অর্থাৎ আনুপাতিক হারে তারা কত % করে পাবে, বা তা যেটা আপনার প্রসিজার্স রয়েছে তাদেরকে কত শতাংশ দিবেন বা কিভাবে দিবেন, যারা যারা এটার মেম্বার, যাদের যাদের মধ্যে আপনি ডিস্ট্রিবিউট করছেন তাদের কিন্তু চালানের, অর্থাৎ আপনি যখন চালান করবেন তখন হয়তো ভেরিয়াস বা আপনার যেই এই যে অংশগ্রহণ তহবিলের যে মেম্বাররা রয়েছে কয়জনের নাম মেনশন করে দিতে পারেন, অথবা অংশগ্রহণ তহবিলের নামটা লিখে দিতে পারেন, দিয়ে অর্থাৎ চালানের অপর পেজে, অর্থাৎ পরবর্তীতে যে চালানের অপর পৃষ্ঠায় আপনি কিন্তু এই যে সুবিধাভোগী যারা ছিল, অর্থাৎ এই তহবিলের অংশগ্রহণের যে মেম্বাররা রয়েছে তাদের নামগুলো লিখে দিবেন এবং কার থেকে কত টাকা আপনি ডিডাক্ট করছেন সেটা অবশ্যই লিখে রাখবেন। লিখে ব্যাংক থেকে একটা সিল নিয়ে অ্যাটেস্ট করে নিয়ে আসবেন। এটার কিন্তু যে উচ্চকর্তৃত্ব করের ক্রেডিট তহবিলের সুবিধাভোগী কিন্তু যারা তহবিলের যারা মেম্বার তারাই পাবে। হয়তোবা আগে কোম্পানিরা এই সুবিধাটা নিয়ে থাকতো, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। এখন হচ্ছে যারা মেম্বার থাকবে, যারা এই অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিলের মেম্বার থাকবে, তারাই কিন্তু এটা সুবিধাভোগী হবেন। অর্থাৎ তাদের রিটার্নে তারা কিন্তু এটা রেয়াত নিতে পারবেন এবং তাদের এআইটি হিসেবে দেখাতেও পারবেন। অর্থাৎ তারা যখন পার্সোনাল রিটার্ন করবেন তখন কিন্তু এই যে এইটা যখন আসবে, তার যে আপনি পার্সোনাল যদি ইন্ডিভিজুয়াল রিটার্ন খেয়াল করেন তাহলে যদি অন্যান্য আয় হিসেবে এটা কিন্তু আপনি দেখাতে পারবেন। অন্যান্য আয় হিসাবে দেখানোর পরে কিন্তু এটা কিন্তু আপনার ট্যাক্স ক্যালকুলেশনে আসবে না, কারণ যেহেতু এটার উপর আপনার ট্যাক্স ক্যালকুলেশন করা হয়েছে সেহেতু এটা আর না, এটা হচ্ছে যেহেতু আপনার ট্যাক্সটা ক্যালকুলেশন করা হয়েছে, আপনি ইনকামে নিয়ে আসবেন। ইনকামে নিয়ে এসে কিন্তু আপনার
আর যখন আপনি নেট ট্যাক্স আপনার ট্যাক্স লাইবিলিটি বের করবেন, অর্থাৎ যে স্ল্যাব রেটে 3,50,000 তো করমুক্ত সীমা, এরপরে যখন আপনার সেলিংগুলো অনুসারে ট্যাক্স লাইবিলিটি ইস্যু করে যখন টিডিএস বা আপনার এআইটি বাদ দিবেন, তখন কিন্তু এই 10% যেটা আপনার আনুপাতিক হারে জমা দিয়েছেন সেটা কিন্তু আপনি চালান অ্যাটাচ করে সেটা বাদ দিতে পারবেন। কিন্তু এই ইনকামটা কিন্তু আপনার টোটাল ইনকামে আসবে এবং সেটার উপর স্ল্যাব রেটে ক্যালকুলেশনের ট্যাক্সও ক্যালকুলেশন হবে। এবং পরবর্তীতে যখন আপনি ক্যালকুলেশন করার পরে যখন রেয়াতের বিষয়টি আসবে, তখন কিন্তু আপনি অর্থাৎ 18% যেটা কাটছে, অর্থাৎ যেটা এআইটি হিসেবে, এটা আপনি ক্লেম করবেন বা আপনি এটা বাদ দিতে পারবেন, তবে চালানটা আপনি অ্যাটাচ করতে হবে। এরপরে আমরা যদি এই যে 88, আমরা ধারা 88 নিয়ে আলোচনা করছি, যে এটা তাহলে আয়কর অধ্যাদেশ 1984-তে কী ছিল এবং আয়কর আইন 2023-এ কী ছিল এবং পরিপত্রেতে কি আসছে, এই বিষয়গুলো আমরা ফেডারাল অর্থাৎ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি, যাতে করে আপনাদের বিষয়টি বুঝতে অসুবিধা না হয় এবং ক্লিয়ারলি বুঝতে পারেন। তো এখানে বলা হচ্ছে যে আয়কর অধ্যাদেশ 1984 দ্বারা 32-এর $D, এখানে বলা হচ্ছে এই অধ্যাদেশের অন্য কোনো বিধান বা কার্যকর অন্য কোনো আইনে কর্মীদের অংশগ্রহণ তহবিল থেকে প্রদেয় অর্থের উপর করমুক্তির বিষয়ে যা কিছু বলা হয়ে থাকুক না কেন, অংশগ্রহণ তহবিল থেকে কোনো সুবিধাভোগীকে অর্থ প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অর্থ প্রদানের সময়, আমি এর আগে বলেছিলাম যে আগে ছিল 1984 আয়কর অধ্যাদেশ 1984 52 D অনুসারে কিন্তু অর্থ প্রদানের সময়, তখন কিন্তু ক্রেডিট কার্ডের কথাটি ছিল না। তো এখানে আরও কিছু ক্লজ রয়েছিল, কিছু বিষয় রয়েছিল যে অর্থ প্রদানের সময় সম্পূর্ণ অর্থের উপর 5% অর্থাৎ 5% হারে কর্তন করবে, সেটা এখন কিন্তু 10% হয়ে গিয়েছে। তো 2-এ বলা হচ্ছে উপধারা 1-এর অধীনে কর কর্তন করা হবে না যদি নিম্নলিখিত শর্তসমূহ পূরণ হয়। যেমন 1-এ রয়েছে যে সুবিধাভোগীর করযোগ্য আয় না থাকে, তার যদি করযোগ্য আয় না থাকে এবং তহবিলের অর্থের পরিমাণ যদি 25,000 টাকা অতিক্রম না করে, এই যে তহবিলের যে অর্থের পরিমাণ তাকে যদি 25,000 টাকার মিনিমাম অর্থাৎ 25,000 টাকার উপরে যদি তাকে পেমেন্ট করা হয়, সেক্ষেত্রে কিন্তু 5% ট্যাক্স ডিডাক্ট করবে, তা না হলে কিন্তু করবে না। যেটা দুটি ক্লজ ছিল আগে আয়কর অধ্যাদেশ 1984-এর 52 অনুসারে D অনুসারে, প্রথমত সুবিধাভোগীর করযোগ্য আয় যদি না থাকে এবং 25,000 টাকার উপরে যদি না হয়। তো এই দুটো জিনিস কিন্তু অমিট করা হয়েছে আয়কর আইন 2023 দ্বারা 88 অনুসারে, কিন্তু এগুলো বাদ দেওয়া হয়েছে। তো এখানে আয়কর আইন 2023-এর 88 দ্বারা বলা হচ্ছে এই আইনের অন্যান্য বিধানে বা বিদ্যমান অন্য কোনো আইনে শ্রমিক কল্যাণ তহবিলে অর্থ প্রদানের ক্ষেত্রে কর ছাড় সংক্রান্ত যা কিছু থাকুক না কেন, শ্রমিক কল্যাণ তহবিল হইতে ইহার কোনো সুবিধাভোগীকে কোনো অর্থ প্রদান করলে উক্তরূপ অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত 10% হারে কর্তন করবেন। তো এটা আপনারা যদি বিষয়টি খেয়াল করেন, অর্থ প্রদানের সময় আয়কর অধ্যাদেশ 1984-তে কিন্তু অর্থ প্রদানের সময় বলা হয়েছিল এবং আয়কর আইন 88-তে বলা হয়েছে অর্থ প্রদান কালে। পরবর্তীতে আয়কর পরিপত্র 2024 অর্থাৎ শ্রম আয়কর পরিপত্র 2024-এ কি বলা হচ্ছে, যে এখানে বলা হচ্ছে যে শ্রম আইন 2006-এর ধারা 234 অনুযায়ী অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্তরূপ অর্থ পরিশোধ বা ক্রেডিট কালে 10% হারে কর কর্তন করিবেন। তাহলে এখানে কিন্তু আপনি 1984-তে যা ছিল আয়কর আইন 2023-এ তা ছিল জাস্ট 5%, 10% হয়েছে। আর যে দুটি ক্লজ ছিল সুবিধাভোগীর করযোগ্য আয়যোগ্য না থাকে এবং 25,000 টাকার উপর যদি না হয়, সে দুটি অমিট করা হয়েছে এবং আয়কর পরিপত্রেতে কিন্তু সেটা চেঞ্জ করে বলা হচ্ছে যে অর্থ পরিশোধ বা ক্রেডিট কালে 10% কর্তন করবেন। এখানে উল্লেখযোগ্য অংশগ্রহণ তহবিল এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্তরূপ অর্থ পরিশোধ বা ক্রেডিট কালে 10% হারে কর্তন পূর্বক সরকারি কোষাগারে জমাদান কালে উক্তরূপ অর্থের প্রাপক মানে হচ্ছে কিন্তু এই যে তহবিলের মেম্বারদেরকে বোঝাচ্ছে, অর্থাৎ সুবিধাভোগীদের নামে আনুপাতিক চালান মূলে জমাদান করবেন এবং উচ্চ কর্তৃত্ব করে ক্রেডিট তহবিলে সুবিধাভোগীরা পাবেন, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। তো এখন বিষয়টি যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আমরা যখনই সুযোগ পাই যে বিষয়টি কমপ্লেক্স বা আপনাদের বুঝতে হয়তো বা সমস্যা হতে পারে, সেই বিষয়টির সাথে সাথে উদাহরণ তৈরি করার জন্য চেষ্টা করছি। উদাহরণগুলো আমরা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে চিন্তা করে থেকে এরপরে আমরা উদাহরণগুলো প্রস্তুত করে থাকি, যাতে করে আপনারা এই উদাহরণের ফলে যে আমরা এতক্ষণ যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি
বা যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করে আসছি, সেই বিষয়গুলো যেন পুরোপুরি আপনাদের বুঝতে সুবিধা হয় এবং কোনো বিষয়ে যেন জটিলতা না থাকে। তো চলুন উদাহরণটা একটু দেখি আমরা। এখানে বলা হচ্ছে, ধরা যাক একটি কোম্পানি বছরে শ্রমিকদের অংশগ্রহণ তহবিল এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিম্নলিখিত পরিমাণ অর্থ প্রদান করবে। অংশগ্রহণ তহবিলে 5 লক্ষ টাকা তারা প্রদান করবে এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে 3 লাখ টাকা প্রদান করবে। ধারা 88 অনুযায়ী উচ্চকর কর্তনের হিসাব যে প্রথমে রয়েছে অংশগ্রহণ তহবিলে, আপনি যে অংশগ্রহণ তহবিলে এই টাকাটা দান করবেন, সেক্ষেত্রে কিন্তু 10% দান বলছি কেন, এই প্রদান করবেন, সেটা কিন্তু আপনি 10% ডিডাক্ট করবেন। তো পদে অর্থ ছিল আপনার অংশগ্রহণ তহবিলে 5 লক্ষ টাকা আপনি প্রদান করবেন, সেক্ষেত্রে উচ্চ কর 10% হিসেবে 50,000 টাকা এবং প্রকৃত তহবিলে জমাদান আপনি 4,50,000 টাকা ওই তহবিলে ট্রান্সফার করবেন এবং সেটা কিন্তু পরবর্তীতে আপনি যে তহবিল মেম্বার রয়েছে তাদের মধ্যে কিন্তু এটা ডিস্ট্রিবিউট করবেন আনুপাতিক হারে। এখানে বলা হচ্ছে যে কর্তনকৃত 50,000 টাকা সরকারি কোষাগারে অংশগ্রহণ তহবিলের সুবিধাভোগীদের নামে আনুপাতিক চালান মূল্যে জমা দিতে হবে। অর্থাৎ যে আপনি এই চালানটা করেছেন, সেক্ষেত্রে আপনার কোম্পানির নাম তো দিবেন যার পক্ষ হতে ডিডাক্ট করা হচ্ছে, যাদের পক্ষ থেকে ডিডাক্ট করা হচ্ছে, আর আপনি যেহেতু জমা দিচ্ছেন সেটা আপনার কোম্পানির টিন দিয়ে আপনি দিবেন এবং যাদের জমা দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই তাদের নাম মেনশন করে দিতে হবে। যদিও তাদের নাম হয়তো বা সবার নাম তো মেনশন করা এই চালানে সম্ভব না, যেহেতু ক্যারেক্টার লিমিট রয়েছে, সম্ভবত 210 ক্যারেক্টার লিমিট রয়েছে, তো সবগুলো দিতে পারবেন না। তাহলে কি করবেন, যার থেকে প্রদত্ত হচ্ছে এতজন মেম্বারের এআইটি জমা দেওয়া হচ্ছে সেটা আপনি লিখে দিতে পারেন এবং পরবর্তীতে অ্যাডিশনাল একটা পেপারে তাদের একটা শিট করে সেটা ব্যাংক থেকে অ্যাটাচ করে নিয়ে আসবেন চালান যখন জমা দিবেন। এরপরে 2 বলা হচ্ছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল। এখানে পদে অর্থ 3 লাখ, যেটা হচ্ছে 10% কাটার পরে আসবে 30,000, আর প্রকৃত তহবিলে জমাদান হবে হচ্ছে 2,70,000 টাকা। এই 30,000 টাকা সরকারি কোষাগারে কল্যাণ ফাউন্ডেশন সুবিধাভোগীদের নামে আনুপাতিক চালান মূল্যে জমা দিতে হবে। তো এখানে আমরা মোট হিসাব যদি দেখি, মোট পদে অর্থ 5 লক্ষ প্লাস 3 লক্ষ, টোটাল 8 লক্ষ টাকা আপনি প্রদান করবেন, পদেয় হয়েছে এবং মোট উচ্চ কর কর্তন হচ্ছে 50,000 প্লাস 30,000, যেটা 80,000 টাকা। সরকারি কোষাগারে জমা দিচ্ছেন 80,000, যেটা সুবিধাভোগীদের নামে হবে, আর প্রকৃত তহবিলে জমা হচ্ছে 7,20,000 টাকা। তো এখানে একটু ব্যাখ্যাগুলো আমরা খেয়াল করার চেষ্টা করি। এখানে কর্তনকৃত করের ক্রেডিট, উৎসে কর্তৃত্ব করের অর্থ তহবিলে সুবিধাভোগীদের নামে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এর ফলে সুবিধাভোগীরা তাদের আয়কর রিটার্নে এই করের ক্রেডিট নিতে পারবেন। যেটা আমরা বলেছিলাম যে আপনার আয়করে আদার ইনকাম বা আদার্স একটা কলাম রয়েছে, যেটা আপনি যখন ওই যে চাকরি হতে আয়ের যে শিডিউল 1-এ দেখবেন, সেখানে বলা আছে ওই কলামে কিন্তু আপনি এই টাকাটা অ্যাড করবেন, অর্থাৎ ওইখানে সংযুক্ত করবেন বা এখানে এই টাকাটা কিন্তু আপনি যেটা কল্যাণ তহবিল থেকে পাচ্ছেন সেটা কিন্তু দেখাবেন, এই টোটাল ইনকামটাই দেখাবেন যে কত টাকা পেয়েছেন। এরপরে রয়েছে যে উদ্দেশ্য, এটাকে অবশ্যই আপনি কি করে দেখাবেন, এটাকে গ্রস করে দেখাবেন, গ্রস আপ করে দেখাবেন। গ্রস আপ করে দেখে পরবর্তীতে আমরা যেরকম করি যে ব্যাংকে আমি কত টাকা ইন্টারেস্ট পেয়েছি সেটা কিন্তু আমরা দেখাই পরবর্তীতে এআইটি হিসাবে অর্থাৎ টিডিএস হিসাবে সেটা ডিডাক্ট করে বাদ দিয়ে তারপরে নেট ট্যাক্স লাইবিলিটি যেটা থাকে সেটা দেখায়। তো এটাও কিন্তু আপনি যখন দেখাবেন আদার ইনকামে, তখন কিন্তু গ্রস আপ করে দেখাবেন, অর্থাৎ যেহেতু 10% কেটেই রাখে, তখন আপনি যা পাচ্ছেন সেটাকে 10% দিয়ে গ্রস আপ করবেন। আর দ্বিতীয়ত বলা হচ্ছে উদ্দেশ্য, এই পদ্ধতি শ্রমিকদের জন্য তহবিল পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করে এবং সরকারের রাজস্ব সংগ্রহে সহায়তা করে থাকে। তারপরে আমরা এবার আরেকটা উদাহরণ দেখি। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমি আগে বলেছিলাম যে প্রত্যেকটা বিষয় আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকমের সমস্যা না হয়। তো আরেকটি উদাহরণ দেখি, যে মনে করি করিম ব্রাদার্স কোম্পানি 2023-24 অর্থবছরে শ্রমিক কল্যাণ তহবিলে তার ব্যবসায়ের নেট মুনাফার 5% হিসেবে আমরা যেটা হিসেব করি, যে নেট মুনাফা যেটা আমরা WFPF, যেটা লিস্টেড কোম্পানি, দেখবেন কোনো কোম্পানি শুধু লিস্টেড, নট অনলি লিস্টেড কোম্পানি বাট অলসো যে প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে যাদের ইনকাম হয়, তো ইনকাম হলে কিন্তু তার এই যে 5% WPP ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড 5% প্রভিশন রয়েছে এবং 5% প্রভিশন করতে হবে।
যদি তারা 5% প্রভিশন না করে থাকে তাহলে এটা একটা অডিটর্স মাঝে মধ্যে কোয়ালিফাইড ওপিনিয়ন হিসেবে দিয়ে থাকে, কারণ তারা অ্যাক্টের একটি ধারাকে ভায়োলেট করছে, অর্থাৎ ধারা তারা মেনে চলছে না। তো এই জিনিসটাই আপনারা খেয়াল করবেন। তো করিম ব্রাদার্স কোম্পানি 2023-24 অর্থবছরে শ্রমিক কল্যাণ তহবিলে তার ব্যবসায়ী নিট মুনাফার 5% হিসেবে 1 লক্ষ টাকা শ্রমিক কল্যাণ তহবিলে পরিশোধ করবেন। এক্ষেত্রে তিনি দ্বারা 28 অনুসারে পরিশোধিত 1 লক্ষ টাকা থেকে 10% হিসেবে 10,000 টাকা উচ্চ কর কর্তন করেছেন। যেহেতু তিনি এই 1 লক্ষ টাকা তহবিল ক্রেডিটকালে 10,000 টাকা উচ্চ কর কর্তন করেছেন, সেহেতু এই টাকা যখন শ্রমিকদের মধ্যে বন্টন করা হবে সেক্ষেত্রে কোনো ট্যাক্স কর্তন করতে হবে না। অর্থাৎ আপনি তো যখন ক্রেডিট করেছেন এই তহবিলে আপনি টাকাটা ক্রেডিট করছেন, আরটিজিএস বা যে ফান্ড রয়েছে, ফান্ডে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা অন্য কোনো সেপারেট কোনো অ্যাকাউন্টে যখন ক্রেডিট করছেন তখন কিন্তু আপনি 10% কেটেই রেখেছেন। তো এখন যখন আপনি শ্রমিকদের মধ্যে এই টাকাটি ডিস্ট্রিবিউট করবেন, বন্টন করবেন, সেক্ষেত্রে কিন্তু আর কোনো ট্যাক্স কর্তন করতে হবে না, কারণ একটা ইনকামের উপর 2বার ট্যাক্স কর্তন করা হয় না। এটা ট্যাক্সের ইউনিভার্সাল একটা রুলস, যে ইনকামের উপর একবার ট্যাক্স হয়েছে সেটার উপর আর ট্যাক্স কর্তন করা হবে না। আর যদি কারো ইচ্ছা হয় যে সরকারকে আরও কিছু টাকা পয়সা দেওয়ার ইচ্ছা আছে, তাহলে আপনি আরও কিছু টাকা দিতে পারেন, আবার ট্যাক্স, অর্থাৎ এমপ্লয়ীদের ট্যাক্স দিবেন না, কোম্পানি থেকে দিয়ে দিবেন, বা আপনার কোনো যদি ফান্ড থাকে সেটা থেকে আরেকবার ট্যাক্স দিয়ে দিবেন। যাই হোক, এখানে আয়কর অধ্যাদেশ 1984 অনুসারে এই টাকা কেবলমাত্র পরিশোধকালে উচ্চ কর্তন করার বিধান ছিল, যেটা আমরা একটু আগে কম্প্যারিজন শিট 3টি দিয়ে বুঝিয়েছিলাম যে উচ্চ ক্রেডিটকালে পরিশোধকালে যেটা প্রভিশন ছিল, আর আয়কর আইনে সেটাই ছিল, কিন্তু যেহেতু আয়কর পরিপত্র দ্বারা চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে তহবিলে টাকা ক্রেডিট অথবা পরিশোধকালে উচ্চ কর কর্তন করতে হবে। অর্থাৎ ক্রেডিটকালে যদি উচ্চ কর কর্তন করা হয় সেক্ষেত্রে এই তহবিল থেকে শ্রমিকদের অর্থ পরিশোধকালে আর কোনো কর কর্তন করা লাগবে না। তো আমরা এতক্ষণ যে আলোচনা করেছি আসলে এই যে উচ্চ কর্তন কর, যেটা অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে যে 10% ডিরাইভ করবে সেটা নিয়ে আলোচনা করছিলাম। এখন আপনি যদি খেয়াল করেন যে আমি আগেই একটি জিনিস হাইলাইট করেছিলাম, যেটা হলো 2006-এর ধারা 234 অনুযায়ী এখানে কিন্তু একটা কজ বলে একটা আইনের ধারা বলে দেওয়া হয়েছে যে আসলে এই ধারা কি হয়েছে। কিন্তু এই ধারা অনুযায়ী যদি অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 10% কর্তন করবেন। তাহলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে 2006-এর ধারা 34-এ কী রয়েছে, অর্থাৎ 2006-এর ধারা 234 অনুযায়ী কী রয়েছে। তো চলুন এই জিনিসটি এবার আমরা জানার চেষ্টা করি। আমি এর আগে বলেছিলাম যে আমাদের ভিডিওগুলো নেচার হয়েছে যে কোনো একটা বিষয়ের সাথে রিলেট যদি কোনো কিছু থাকে সেটা আমরা ডিসক্রাইব করার চেষ্টা করি, যাতে করে যখন আপনি একটা বিষয়কে এর পার্সপেক্টিভ অর্থাৎ এর রিলেটেড যত বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি অধ্যয়ন করবেন বা সেগুলো আপনি বুঝবেন, তখন বিষয়টি আপনার কাছে অধিকতর সহজ মনে হবে এবং সেটি আপনি মনে রাখতেও দীর্ঘদিন মনে রাখতেও সুবিধা হবে। তাছাড়া এই বিষয়গুলো আমাদের খুবই জানা প্রয়োজন। তো এতক্ষণ আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্টে ছিলাম, এবার আমরা চলে যাচ্ছি শ্রম আইন 2006-এর ধারা 234-এ। তো শ্রম আইন 2006-এর ধারা 234 অনুযায়ী অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল স্থাপন অ্যাকশন, এই ধারাতে বলা হয়েছে যে আপনি অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল কীভাবে স্থাপন করবেন সেই বিষয়গুলো নিয়ে। তো এখানে একই বলা হয়েছে কি, এই অধ্যায় প্রযোজ্য হয় এরূপ প্রত্যেক কোম্পানি, অর্থাৎ এই অধ্যায় প্রযোজ্য হয় এরূপ প্রত্যেক কোম্পানি। তাহলে প্রযোজ্য কাদের জন্য হবে? প্রত্যেকটা কোম্পানির জন্য হবে। তো কোম্পানি কারা? কোম্পানি বলতে কাদেরকে বোঝাচ্ছে? আমরা এই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই যে 233 এটা কোন আইনের? শ্রম আইন 2006-এর 233-এর 1-এর গতে বলা হচ্ছে যে কোম্পানি অর্থ কি। অর্থাৎ আপনি যখন শ্রম আইন 2006 অনুসারে কোম্পানির কথা চিন্তা করবেন তাহলে কোম্পানি কাদেরকে বলা হচ্ছে। আবার ইনকাম ট্যাক্সেও কিন্তু কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে, যে ব্যক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে, সেপারেটলি দেওয়া হয়েছে। ভিডিওটি হয়তোবা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আসলে যখনই আপনি এই আমাদের লেসনগুলো দেখতে থাকবেন তখনই আপনি
সবসময় নিজেকে উজ্জীবিত রাখবেন, নিজেকে ইন্সপায়ার করবেন যে আপনি নতুন কিছু শিখছেন, এবং সেটা ইনশাআল্লাহ আপনার জন্য দীর্ঘদিন পর্যন্ত মনে রাখার জন্য সুবিধা হবে, এবং পরবর্তীতে আপনি কোনো প্র্যাকটিস অথবা কাউকে সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে সেটা আপনার অধিকতার কাজে দিবে, এবং তখন দেখবেন আপনি এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে এক্সিকিউশন করতে পারছেন, ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারছেন। আপনার যারা সার্ভিস নিচ্ছেন তারাও স্যাটিসফাই থাকবে আপনার এই সার্ভিসগুলো পেয়ে, কারণ আপনি দেখা গেলো যে আপনি যখন কর্পোরেটে কাউকে হেল্প করবেন তখন আপনি বিষয়গুলো যখন অ্যানালাইসিস করবেন, বাকি ইন্সপায়ার হবে যে এ তো খুব ভালোভাবে সার্ভিস দিতে পারে। তো যাই হোক, আমরা যেহেতু ইনকাম ট্যাক্স অ্যাক্টে পড়ছি এবং এই রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করছি। তো ভিডিওটি যে প্রসঙ্গক্রমে আসছিলাম যে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আসলে মানে যদি হলো যে ডিসক্রাইব বা বর্ণনামূলক যদি কোনো কিছু আমরা আলোচনা করতে যাই সেক্ষেত্রে ভিডিওটি লং হয়ে যাবে। আমি শর্টকাটও কিন্তু এটা যেমন আমি এই যে কোম্পানির যে আমরা যে এই অধ্যায়ের প্রযোজ্য হয় এর প্রত্যেক কোম্পানি, এই কোম্পানির ডেফিনেশনটা কিন্তু আমরা স্কিপ করে যেতে পারতাম, আমরা স্কিপ করতে পারতাম, কিন্তু আমরা সেটা চিন্তা করি নাই। আমরা চিন্তা করেছি যে আমাদের যারা ইউজার, যারা আমাদের ভিউয়ার এবং যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এক্সামে পার্টিসিপেট করবে তাদের জন্য এই বিষয়গুলো যেন বুঝতে অর্থাৎ উপলব্ধি করতে খুবই সুবিধা হয়, সেই জন্য। যাই হোক, কথা না বাড়িয়ে এবার আসি দ্বারা 233 এর গত বলা আছে কোম্পানি অর্থ। কোম্পানি আইন 1994 অর্থে কোনো কোম্পানি এবং নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলো ইহার অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যে কোম্পানি আইন 1994 অনুসারে যাদেরকে কোম্পানি বলা হচ্ছে, এবং শ্রম আইনে বলা হচ্ছে যে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলো ইহার অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ শ্রম আইন অনুসারে যে নিচে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু কোম্পানি হিসেবে ট্রিট করা হবে। তো এখানে বলা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো ইহার অন্তর্ভুক্ত হবে যথা আপাতত বলবৎ কোনো আইনের দ্বারা বা অধীন স্থাপিত কোনো সংবিধিবদ্ধ সংস্থা, যেটা হলো বলবৎ বা আছে এরকম কোনো আইন অথবা কোনো আইনের যদি অধীনে স্থাপিত হয় সংবিধিবদ্ধভাবে, তাহলে কিন্তু সেটা কোম্পানি হিসেবে গণ্য করা হবে। এই যে সরকার কর্তৃক সরকারি গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যায়ের উদ্দেশ্য কোম্পানি বলিয়া ঘোষিত কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা সমিতি সংবিধিবদ্ধ হোক বা না হোক, অর্থাৎ সেটা সংবিধিবদ্ধ ম্যান্ডেটেড না হোক বা না হোক, যদি গঠিত হয়ে থাকে সরকারি কর্তৃক সরকারি গ্যাজেট প্রজ্ঞাপন, তাহলে সেটা কিন্তু কোম্পানি হিসেবে ট্রিট করা হবে, অর্থাৎ কোম্পানি হিসেবে গণ্য করা হবে। তো এই যে 234 অংশগ্রহণ কল্যাণ তহবিলের 1 কতে কি বলা হচ্ছে? 1 কতে বলা হচ্ছে যে এই অধ্যায় প্রযোজ্য হওয়ার, অর্থাৎ যখন এই যে কোম্পানি আইন শ্রম আইন 2006 234 ধারাটি প্রযোজ্য হচ্ছে, এই অধ্যায় প্রযোজ্য হওয়ার তারিখ হতে 1 মাসের মধ্যে, অর্থাৎ 1 মাসের মধ্যে এই অধ্যায়ের বিধান মোতাবেক একটি শ্রমিক অংশগ্রহণ তহবিল ও একটি শ্রমিক কল্যাণ তহবিল স্থাপন করবে। তাহলে এই কোম্পানিগুলোকে, এই যে আমি একটু আগে বলেছিলাম যে এই যে তহবিলগুলো কোম্পানিতে যদি না থাকে তারা 2006 234 ক যে ধারা রয়েছে, অর্থাৎ 34 উপধারা 1 এটা দফা ক যে একটা আইনটি রয়েছে, তারা কিন্তু সেটা কি করবে, তারা এটাকে স্কিপ করে যাচ্ছে বা তারা এটা পরিপালন করতে ব্যর্থ হচ্ছে। তো যদি এই আইনের বলে এই অধ্যায় প্রযোজ্য হওয়ার তারিখ হতে, অর্থাৎ যেদিনে এই আইনটি এসেছে সেই তারিখ হতে 1 মাসের মধ্যে এই অধ্যায়ের, অর্থাৎ এখন তো এটা অনেক আগে হয়েছিল 2006-তে বলা হচ্ছে, এখন তো এটা প্রত্যেকটা কোম্পানির ম্যান্ডেটেড হয়ে গিয়েছে যে 1 মাসের মধ্যে, অর্থাৎ কোম্পানি যেহেতু 1 মাস তখনকার সময় ছিল যে 1 মাসের মধ্যে এই অধ্যায়ের বিধান মোতাবেক একটি শ্রমিক কল্যাণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিল স্থাপন করবে, সেহেতু এখন প্রত্যেকটা কোম্পানিকে একটি শ্রমিক কল্যাণ তহবিল এবং শ্রম কল্যাণ তহবিল থাকতে হবে। তো এবার খতে কি বলা হচ্ছে? প্রথমত এই শ্রমিক কল্যাণ তহবিল গঠন করতে হবে। এবার গঠন করে এবার কি হবে, চলুন এই বিষয়টি 1 খতে বর্ণনা করা হচ্ছে। এখানে বলা হচ্ছে এর বলতে কোম্পানিকে বোঝানো হচ্ছে এর মালিক প্রত্যেক বছর শেষ হওয়ার অর্থাৎ অন্তত কমপক্ষে 9 মাসের মধ্যে পূর্ববর্তী বছরের নেট মুনাফা 5% অর্থ 80-10-10 অনুপাতে যথাক্রমে অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন 2006 এর ধারা 14 অধীন স্থাপিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করবে। তো এখানে
মানে হচ্ছে যে কোম্পানিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা বিষয়গুলো যে ট্যাক্সের অর্থাৎ আইনের যে বিভিন্ন শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের বুঝতে অসুবিধা হয়। তো সেই কথা চিন্তা করে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য কিন্তু এই বিষয়গুলো এই শব্দগুলোর অর্থগুলো কী হবে আমরা সেগুলো আলোকপাত করার চেষ্টা করেছি। তো এখানে বলা হচ্ছে যে আপনি প্রত্যেক বছর শেষ হওয়ার অন্তত কমপক্ষে 9 মাসের মধ্যে অর্থাৎ মিনিমাম 9 মাসের মধ্যেই পূর্ববর্তী বছরের নেট মুনাফার 5% অর্থাৎ পূর্ববর্তী যেমন হচ্ছে আপনার এখন চলছে 24-25, তাহলে আপনি 22-23-24 যে হিসাব রয়েছে পূর্ববর্তী যে বছরের হিসেবটি রয়েছে সেটা অর্থাৎ এই যে 24-25-এর অর্থাৎ 1 জুলাই থেকে 9 মাসের মধ্যে কিন্তু আপনাকে 5% নিট মুনাফা যে আপনি ওই যে আমি যেটা বলছিলাম যে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড যেটা 5% প্রভিশন করে থাকেন, এই 5%-এর যে প্রভিশন অর্থ রয়েছে সে অর্থ কিন্তু 80%, 10% অনুপাতে যথাক্রমে অংশগ্রহণ তহবিলে 80%, কল্যাণ তহবিলে 10% এবং শ্রমিক কল্যাণ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের 2006-14 দ্বারা স্থাপিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে 10% প্রদান করতে হবে। অর্থাৎ যে আপনি 5% যেটা আমরা হয়তো বা অনেকে ভাবতে পারি যে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে যে 5% তারা প্রভিশন করে, কোম্পানি প্রভিশন করে তারা ওয়ার্কার্সদের মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্য, সেটা কিন্তু 100% সে কিন্তু কোম্পানির মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করছে। আসলে বিষয়টি এমন না, সেখানে 80% আপনি পাবেন, 10% কল্যাণ তহবিলে রেখে দিবে এবং 10% বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন যেটা গভর্নমেন্টেরই এবং সেটা 2006-14 দ্বারা আইনের দ্বারা স্থাপিত হয়েছে শ্রমিক কল্যাণ ওই ফাউন্ডেশনে প্রদান করতে হবে। তবে সত্য থাকে যে কোনো মালিক এই বিধান কার্যকর হওয়ার অব্যবহিত অর্থাৎ বাধ্যহীনতার পূর্বে, অব্যবহিত মানে হচ্ছে বাধ্যহীনতার পূর্বে কোম্পানির নিট মুনাফার 1% অর্থ কল্যাণ তহবিলে জমা প্রদান করে থাকলে ট্রাস্টি বোর্ড কল্যাণ তহবিলে জমাকৃত উক্ত অর্থের 50% অর্থ উপর উল্লেখিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদান করতে বাধ্য থাকবে। সেটা আবার দফা খ বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2013 নম্বর আইন আপনারা দেখবেন, সেটা একটি গ্যাজেটে প্রকাশিত হয়েছে এবং 2013-এর 65 ক ধারা বলে প্রতিস্থাপিত। অর্থাৎ এই বিষয়টি কিন্তু আবার 2000 এই যে খ ধারাটা আমরা এতক্ষণ পড়লাম, এই খ ধারাটি কিন্তু উপধারাটি কিন্তু আবার 1-এর খ এই ধারাটা কিন্তু আবার 2013-এর 65-এর ক ধারা বলে প্রতিস্থাপিত হয়েছে। আপনারা যদি 2013-30 নং আইনে যান সেক্ষেত্রে 65 নাম্বার ধারাতে আপনারা এই বিষয়টি পাবেন, 65-এর কতে। তো এখানে এই বিষয়টি এবার আমরা বোঝার চেষ্টা করি যে কোনো মালিক অর্থাৎ এই ধরুন এই আইনটি তখন প্রকাশিত হয়নি বা ম্যান্ডেটেড করা হয়নি বা বাধ্যহীনতা করা হয়নি, অর্থাৎ এই আইনটি পাবলিশড হয়নি। সেক্ষেত্রে কোম্পানির নিট মুনাফা যদি কেউ যদি 1% কল্যাণ তহবিলে জমা প্রদান করেন, অর্থাৎ তিনটি তহবিল একটু খেয়াল করেন যে অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল। তো কেউ যদি এই যে অংশগ্রহণ কল্যাণ তহবিলে 1% নিট মুনাফা যদি 1% হিসাবে টাকা জমা করে থাকে, আচ্ছা একটা কোশ্চেন আসতে পারে যে কল্যাণ তহবিলটা কি, এই কল্যাণ তহবিল কাদের জন্য? আসলে কল্যাণ তহবিলটা হচ্ছে তাদের জন্য, এইটা বলা হচ্ছে ওয়েলফেয়ার ফান্ড হিসেবে বলা হচ্ছে যে একজন দেখা গেলো যে কোনো একজন এমপ্লয়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা তার কোনো বিপদ এসেছে, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কনসিডার করে চিন্তাভাবনা করে ট্রাস্টি বোর্ড চিন্তাভাবনা করে তাদেরকে কিন্তু ওই কল্যাণ তহবিল থেকে কিছু অর্থ প্রদান করা হয়। তো কল্যাণ তহবিলের টাকাটা আসলে ডিস্ট্রিবিউট করা হয় না বা এই টাকাটি রেখে দেওয়া হয়, ভবিষ্যতে কোনো এমপ্লয় যদি অ্যাক্সিডেন্ট হয় বা কোনো দুর্যোগ আসে সেই ক্ষেত্রে কল্যাণ তহবিলে এই টাকাটা জমা করা হয়। তো এই আইন পাবলিশড হওয়ার পূর্বে যদি কোনো কোম্পানি 1% অর্থ কল্যাণ তহবিলে জমা করা থাকেন তাহলে এই আইন পাবলিশ করার পরে অর্থাৎ বাধ্যকতা হওয়ার পরে কিন্তু এই 1%-এর যে টাকাটা আপনি কল্যাণ তহবিলে জমা করেছেন সেই 1%-এর 50% টাকা কিন্তু আপনি এই যে 2006-14 দ্বারা অধীনে স্থাপিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদান করতে বাধ্য থাকবেন, অর্থাৎ এই তহবিলে অবশ্যই জমা করতে হবে। তো জিনিসটা যদি আমরা একটু ডায়াগ্রাম হিসেবে চিন্তা করি যে আসলে জিনিসটা কীভাবে হচ্ছে, এখানে আপনার প্রথমেই যে বিষয়টা হচ্ছে অর্থ বছরের নিট মুনাফা। আপনি এই যে
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করছেন, ইনকাম স্টেটমেন্টে যেটা নেট মুনাফা বের হয়, সেই নেট মুনাফার 5% আপনি প্রভিশন করছেন কিসের জন্য? শ্রমিকের অংশগ্রহণ তহবিল 5% স্থানান্তর করার জন্য। তো এখানে অংশগ্রহণ তহবিল ধারা 232, এটা কিন্তু আপনি 2006-এর 232 অংশগ্রহণ তহবিল সম্পর্কে বিস্তারিত বলা হচ্ছে। ভিডিও যেহেতু অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, সেই জন্য এই ধারাগুলো আমরা এখন মেনশন করছি না। যদি কখনো কোম্পানি লেবার অ্যাক্ট নিয়ে যখন আলোচনা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে, তখন আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। এরপরে রয়েছে তো অংশগ্রহণ তহবিলে আপনি কত পার্সেন্ট দিবেন? এই 5% যে প্রভিশন করবেন সেটার 80% আপনি ডিস্ট্রিবিউট করবেন অংশগ্রহণ তহবিলে। এরপরে কল্যাণ তহবিলে 10% আপনি ডিস্ট্রিবিউট করবেন, এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন 2006-এ 10% ডিস্ট্রিবিউট করবেন। তো এখন আমি দেখেন একটি বিষয় দেখেন যে অংশগ্রহণ তহবিল এবং কল্যাণ তহবিলের দুইটি কালার এক করে রেখেছিলাম, এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন সেটা আলাদা করে রেখেছি। এটার কারণ হচ্ছে অংশগ্রহণ তহবিল, এই কল্যাণ তহবিল, এই দুইটি জিনিসে, এই দুইটি তহবিলে ব্যক্তির মালিকানা অর্থাৎ কোম্পানির মালিকানায় থাকে, অর্থাৎ কোম্পানির এটা কোম্পানির কার্যপরিধির মধ্যেই এই দুটি তহবিল গঠিত হয় এবং কোম্পানির অধীনেই থাকে। আর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন শ্রমিক ফাউন্ডেশন তহবিল যেটা রয়েছে সেটা গভর্নমেন্টের মালিকানায়, অর্থাৎ গভর্নমেন্টই এই শ্রমিক কল্যাণের যে ফাউন্ডেশন রয়েছে সেই ফাউন্ডেশনে কিন্তু এই তহবিলটি গঠন করেছে, এবং এটা শ্রমিকদের কল্যাণেই মূলত এটা ডিস্ট্রিবিউট করা হয়। এটা বিভিন্ন কার্যপরিধি রয়েছে। আপনারা যদি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কী ক্ষেত্রে মানুষকে অর্থ প্রদান করে থাকে এবং কোন কোন কাজ করে থাকে, সেটা আপনারা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইনের অ্যাক্টে 2006 যদি আপনারা চার্জ দিয়ে থাকেন সেক্ষেত্রে বিস্তারিত দেখতে পাবেন। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা এবার আসি যে একটা উদাহরণে আসি, যেটা এই শ্রম আইন 2006 234 অনুযায়ী অংশগ্রহণ তহবিলের কল্যাণ তহবিল স্থাপন। এখানে যে আমরা এতক্ষণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেই বিষয়গুলো এবার একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করি। তো এখানে বলা হচ্ছে, ধরি কোনো একটি কোম্পানি 2023-24 অর্থ বছরে নেট মুনাফা হয়েছে 10 লক্ষ টাকা। শ্রম আইন 2006 অনুযায়ী উক্ত কোম্পানিকে এই 10 লক্ষ টাকা হতে 5% হিসেবে 50,000 টাকা শ্রমিকের অংশগ্রহণ তহবিলে স্থানান্তর করতে হবে। এখন এই স্থানান্তরিত 50,000 টাকা থেকে 50,000-এর 80% 40,000 টাকা অংশগ্রহণ তহবিলে, 10% 5,000 টাকা কল্যাণ তহবিল এবং 10% 5,000 টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গঠিত তহবিলে প্রদান করতে হবে। এখন এই কোম্পানিটি তার নেট মুনাফার অর্থাৎ 50,000 টাকা যদি 1% হিসেবে 5,000 টাকা যদি এই আইন প্রবর্তিত হওয়ার পূর্বে জমা করে থাকে কল্যাণ তহবিলে, তাহলে এই আইন প্রবর্তিত হওয়ার পরে এই 5,000 টাকার 50% হিসেবে 2,500 টাকা, এবং যদি আরও বেশি টাকা জমা প্রদান করে থাকে তবে সেই পরিমাণ টাকার 50% টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অবশ্যই জমা প্রদান করতে হবে। তো এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে 1-এর খ নিয়ে। তো এবার আসি আমরা 234-এর 2-এর কি বলা হচ্ছে। 2-এ বলা হচ্ছে যে উপধারা 1-এর খ এর অধীন উক্ত তহবিলসমূহে প্রদত্ত অর্থ যে বছরের জন্য প্রদান করা হবে সেই বছরের শেষ হওয়ার অব্যবহিত, যেটা বলেছিলাম যে বাধ্যবাধকতাহীনতার পরের বছরের 1 তারিখে তা তহবিলসমূহে বরাদ্দ বলে গণ্য করা হবে। তো এই জিনিসটা কি, যে আপনি তহবিলে প্রদত্ত করেছেন যে বছরের জন্য প্রদান করা হবে, যে বছরের জন্য প্রদান করা হবে, যেমন আপনি 23-24-এর জন্য দিয়েছেন এবং সেটা আপনার জন্য 9 মাস সময় আছে, অর্থাৎ এই 9 মাসের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করতে হবে। তবে এটা খেয়াল রাখবেন, যারা লেবার অ্যাক্টের বিষয়গুলো খেয়াল করবেন, কারণ কোম্পানি মাঝে মধ্যে দেখা গেলো যে বিভিন্ন সংস্থা, গভর্নমেন্টের যে সংস্থা আছে অডিটে আসে, তারা কিন্তু এই বিষয়গুলো ধরে থাকে, অর্থাৎ এগুলো কিন্তু স্ক্রুটিনাইজ করে থাকে। তো সেই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো যে বছরের জন্য প্রদান করবে সেই বছরের শেষ হওয়ার অব্যবহিত পরের বছরের 1 তারিখে, অর্থাৎ আপনার যে 23-24 আপনার শেষ, এই জন্য আপনি প্রভিশন করেছেন, তাহলে এই যে আপনার কিন্তু 9 মাস সময় আছে এটা পেমেন্ট করার জন্য, পরিশোধ করার জন্য, কিন্তু এই যে আপনি জুলাই 1 তারিখ 2000 যখন আপনি 23-24, তাহলে 1 জুলাই 2024 তারিখে তা তহবিল সমূহ বরাদ্দ হয়েছে বলে গণ্য হবে। যে আপনি টাকাটা প্রভিশন যা করেছেন সেটা কিন্তু 1 জুলাই থেকে মনে হবে যে এই টাকাটা আপনি ইসের জন্য, যে অংশগ্রহণ তহবিলের কল্যাণ তহবিলের জন্য বরাদ্দ করেছেন, সেটাতে কিন্তু টাকা আর হস্তান্তর করার কোনো সুযোগ নেই।
চলুন আমরা বিষয়টি আরও একটু ক্লিয়ার করি উদাহরণের মাধ্যমে, যে কোম্পানি যে অর্থ কোনো নির্দিষ্ট অর্থ বছরের জন্য শ্রমিক অংশগ্রহণ তহবিল, শ্রমিক কল্যাণ তহবিল এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেবে, সেটি পরবর্তী বছরের 1 জুলাই থেকে তহবিলে বরাদ্দ হয়েছে বলে গণ্য করা হবে। এখানে বলা হচ্ছে অর্থাৎ যদি কোনো অর্থ বছরের শেষে কোম্পানির মুনাফার 5% তহবিলগুলোতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, সেই অর্থ আইনত পরবর্তী বছরের প্রথম দিন থেকে তহবিলের অংশ হিসেবে গণ্য হবে। যেমন একে বলা হচ্ছে বছরের মুনাফা। ধরা যাক কোনো কোম্পানির 22-23 অর্থ বছরে নিট মুনাফা ছিল 10 লক্ষ টাকা। এখন 2022-23 অর্থ বছরের জন্য কোম্পানির মুনাফা 5% অর্থাৎ 50,000 টাকা তহবিলগুলোতে বন্টনের জন্য নির্ধারণ করলো। তো 2022-23 অর্থ বছরের শেষ তারিখ হলো 30 জুন 2023। এখন তহবিল বরাদ্দের সময় এখানে কোম্পানির তহবিলে অর্থ জমা করার প্রক্রিয়া 9 মাস সময়সীমার মধ্যে অর্থাৎ মার্চ 2024-এর মধ্যে হলেও এই অর্থটি, অর্থাৎ আমরা যে জিনিসটা পড়লাম যে 2 বছর শেষ হওয়ার পরবর্তী 1 তারিখ থেকে তহবিলের অর্থ তহবিলের জন্য বরাদ্দ অর্থ হিসেবে পরিগণিত হবে। তো এই অর্থটি এর অর্থ হচ্ছে 2023 সালের 1 জুলাই থেকে তহবিলের অংশ হিসেবে গণ্য হবে। তো আমরা এতক্ষণ আলোচনা করছিলাম 163 আমরা শুরু করছিলাম। সেক্ষেত্রে 163 যখন আমরা উপধারা 2-এর খ নাম্বার নিয়ে আলোচনা করছিলাম, সেক্ষেত্রে অনেকগুলো আমরা সেকশন দিয়েছিলাম যেগুলো মিনিমাম ট্যাক্সের সেকশনগুলো। তো আমরা সেই সেকশনগুলো থেকে 88 ধারা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এবার আসি আমরা ধারা 89 এবং 90। তো 89 বলা হচ্ছে ঠিকাদার সরবরাহকারীকে ইত্যাদিকে প্রদত্ত অর্থ হইতে কর্তন এবং সেবার ক্ষেত্রে পরিশোধ হইতে কর্তন। তো এই দুইটি বিষয় আপনারা হয়তো বা জানেন যারা এটার সাথে রিলেট আছেন বা কর্পোরেটে জব করছেন বা অ্যাসেসমেন্টে বা হচ্ছে কারোকে সার্ভিস দিচ্ছেন, অথবা আপনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারের কাজগুলো পরিচালিত করছেন, কোনো ক্লায়েন্টকে সাপোর্ট দিচ্ছেন। সেক্ষেত্রে এই বিষয়ের সাথে তারা যারা ইনভলভমেন্ট আছেন তারা খুবই জানেন যে এই দুটো সেকশন খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটো সেকশন অনেক ব্যাপক। তো সেই হিসাবে আমরা আজকে অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম বিদায়, এবং ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বিদায়। আমরা কিন্তু এই ধারা 89 এবং 90 আজকে আলোচনা করছি না, তবে আমরা এই ধারা 89 এবং 90 নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ, ভিডিও তৈরি করব যাতে করে অর্থাৎ আপনার ধারা 89 রিলেটেড যত রকমের কোশ্চেন রয়েছে সেই সব কোশ্চেনগুলোর আনসার দেওয়ার অর্থাৎ ভিডিওতে আনসার দেওয়ার চেষ্টা করবে, এবং এটার সাথে সম্ভাব্য যে উদাহরণগুলো দিলে আপনাদের জিনিসটি বুঝতে সুবিধা হবে এবং এই উদাহরণগুলো আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক সহায়ক হবে। সেই উদাহরণগুলো প্রোভাইড করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব, যাতে করে আপনাদের প্রত্যেকটা কেস, অর্থাৎ আপনি যখন কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিবেন তখন আপনি প্রত্যেকটা কেসে দেখবেন যে ডেইলি নতুন নতুন কেসগুলো আসছে। তো সেই বিষয়গুলোকে খেয়াল রেখে সেই বিষয়গুলোকে কনসিডার করে কিন্তু আমরা 89-90 জন্য ইনশাআল্লাহ একটা ডেডিকেটেড ভিডিও চেষ্টা করব প্রোভাইড করার জন্য। এবার আসি আমরা ধারা 91 বলা হয়েছে স্পর্শাতীত অর্থাৎ ইনটেনজেবল হিসেবে আমরা যেটা এটা হলো দুইটা ধরনের অ্যাসেট, দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ট্যানজিবল আর একটা হচ্ছে ইনটেনজেবল। ট্যানজিবলটা যেটা আমরা বুঝি যে যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটা হচ্ছে ট্যানজিবল। আর স্পর্শাতীত মানে ইনটেনজেবল যেটা হচ্ছে যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায়। তো এই বিষয়গুলো যে এই যে আপনি ইনটেনজেবল অ্যাসেটের জন্য পরিশোধিত অর্থ হইতে কীভাবে কর কর্তন করবেন, তো ইনটেনজেবল অ্যাসেট থেকে কীভাবে আপনি কর কর্তন করবেন এই বিষয়গুলো আমরা চলুন একটু আলোচনা করি। এখানে বলছে ইনটেনজেবল অ্যাসেটের মধ্যে রয়েছে রয়্যালটি, ফ্র্যাঞ্চাইজ বা লাইসেন্স, ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইট, শিল্প, নকশা, উদ্ভিদের জাত, ভৌগোলিক নির্দেশক, পণ্য বা মেধাসত্ব সংক্রান্ত অন্য কোনো সম্পত্তি বা অভূত বা অমূর্ত বা নিরাকার বিষয়ের জন্য অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যিনি এই রয়্যালটি, ফ্র্যাঞ্চাইজিস বা যেটাই হোক ট্রেডমার্ক, প্যাটেন্টের জন্য যাদের থেকে নিয়েছেন তাদেরকে যখন আপনি পেমেন্ট করবেন, অর্থাৎ আপনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত অর্থ প্রদান বা ক্রেডিট কার্ডে, অর্থাৎ তাকে যখন পেমেন্ট করছেন অথবা ক্রেডিট করছেন তার অ্যাকাউন্টে, তখনই কিন্তু নির্বর্ণিত সারণীতে উল্লিখিত হারে কর কর্তন করবেন। যথা এখানে বলা হচ্ছে পরিশোধের বর্ণনা, প্রথম কলামে বলা হচ্ছে পরিশোধের বর্ণনা এবং সেকেন্ড কলামে করের হার নির্ধারণ করা হয়েছে। এখানে বলছে বৃত্তি মূল্যের পরিমাণ 25 লক্ষ টাকা অতিক্রম না করলে কিন্তু 10% কাটবেন, আর বৃত্তি মূল্যের পরিমাণ যদি 25 লক্ষ টাকা অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে 12% আপনি ডিডাক্ট করবেন। এটা কিসের থেকে? এই যে রয়্যালটির বাবদ, ফ্র্যাঞ্চাইজ বা লাইসেন্স, ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইট
এইগুলোর জন্য যখন আপনি পেমেন্ট করবেন তখন এই 10% হতে পারে অথবা 12% হতে পারে। তো এখানে যে বিষয়গুলো রয়েছে, এখানে বলছে রয়্যালটি কি, ফ্র্যাঞ্চাইজ বা লাইসেন্স কি, অনেকের মধ্যে কোশ্চেন আসতে পারে ট্রেডমার্ক কি, প্যাটেন্ট কি, কপিরাইট কি, শিল্প নকশা কি, উদ্ভিদের জাত কি, ভৌগোলিক পণ্য, নির্দেশক পণ্য বা মেধাস্বত্ব সংক্রান্ত অন্য কোনো সম্পত্তি, এবং সর্বশেষ অবৈধ বা অমূর্ত বা নিরাকার কি। এই বিষয়গুলো হয়তো বা আমরা অনেকের মাধ্যমে বারবার কোশ্চেন আসছে, অনেক হয়তো বা জানি, অনেকে জানি না যে আসলে এই বিষয়গুলো কি। তো তাদের আসলে তাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা চলুন এই বিষয়গুলো একটু সংক্ষেপে আলোচনা করে নিই। প্রথমে রয়েছে রয়্যালটি। রয়্যালটি হলো মেধাস্বত্ব বা বিশেষ অধিকার ব্যবহারের জন্য প্রদত্ত অর্থ। এটি সাধারণ গান, সাহিত্য, পেটেন্ট বা ট্রেডমার্ক ব্যবহার করার জন্য পরিশোধ করা হয়। উদাহরণ হিসেবে যদি আমি বলি, একটি প্রকাশনী লেখককে তার বইয়ের বিক্রির উপর রয়্যালটি প্রদান করে। যেমন আপনি একটা বই লিখেছেন, এখন সেটা এবিসি প্রকাশনীতে দিয়েছেন যে তোমরা এই বইটি কম্পোজ করে এটাকে পাবলিশ করো, তখন কিন্তু ওই বইটি ওই তাদের ব্যানারে কিন্তু, যেমন সে ফর এক্সাম্পল মিনা প্রকাশনী বা অন্য কোনো যদি প্রকাশনী হয়ে থাকে, এবিসি প্রকাশনী, তারা এই বইটি পাবলিশ করেছে, কিন্তু বইটি কিন্তু তারা লিখে নেয়, তারা জাস্ট কম্পোজ করেছে এবং পাবলিশ করেছে। তো এটা লেখককে তারা কিন্তু প্রত্যেকটা বই পারচেসের উপর, সেলের উপর একটা পার্সেন্টেজ দিয়ে থাকে, তো সেটা হচ্ছে রয়্যালটি। আর একটি গান ব্যবহারের জন্য সঙ্গীত পরিচালককে রয়্যালটি দেওয়া হয়। যেমন আমরা প্লেব্যাক সিঙ্গার বললে থাকি, বা আপনার এই কারো একটি গান যেটা আপনারা এখন এটার সাথে খুবই বেশি পরিচিত, যে যারা ইউটিউবিং করেন অথবা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছে, রিলস করেন বা হচ্ছে অন্য কোনো ভিডিও মেক করেন, তখন কারো যদি সঙ্গীত অথবা মিউজিক ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনি রেভিনিউ আর্ন করলে কিন্তু তার একটা পোর্শন কিন্তু তার কাছে চলে যায়, সেটা তার জন্য রয়্যালটি, অর্থাৎ এটা কি হচ্ছে রয়্যালটি। তো এই জন্য আবার আপনি যখন রেভিনিউ জেনারেট করেন, তখন দেখেন সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার টিনও আপডেট করা থাকতে হয়, কারণ এই টিন অনুসারে এই ট্যাক্সটি কর্তন করে থাকে। এরপরে দ্বিতীয়ত রয়েছে ফ্র্যাঞ্চাইজ বা লাইসেন্স। ফ্র্যাঞ্চাইজ বা লাইসেন্সটা কি, চলুন আলোচনা করি। এখানে বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ হলো একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড বা ব্যবসার নাম, পণ্য বা সেবা ব্যবহারের অনুমতি দেওয়ার বিনিময়ে প্রদত্ত অর্থ। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি, কেএফসি ব্র্যান্ডের অধিকার নিয়ে বাংলাদেশের রেস্তোরাঁ চালানো। এখন আপনি এই যে আমরা বাংলাদেশের যে কেএফসি ব্র্যান্ডগুলো রয়েছে, সেগুলো কিন্তু তাদের যে মেকানিজম, তাদের যে প্রোডাক্টের যে গঠন, অর্থাৎ তাদের যে রেসিপি, সেগুলো কিন্তু ইউজ করে কিন্তু আপনি এই কেএফসি ব্র্যান্ডটি পরিচালনা করছেন। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু এই যে তাদের থেকে যে লাইসেন্স নিয়েছেন এবং তাদের নাম যে ইউজ করছেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও ফ্র্যাঞ্চাইজ প্রোভাইড করতে হয়। কোনো বড় চেইন দোকানের নামে ব্যবসা শুরু করা, কোনো বড় চেইন দোকানের নামে যদি ব্যবসা শুরু করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে ফ্র্যাঞ্চাইজ দিতে হয়। এরপর রয়েছে লাইসেন্স কি, এবার আমরা আসি। লাইসেন্স হলো নির্দিষ্ট প্রযুক্তি, সফটওয়্যার বা সেবা ব্যবহারের জন্য অনুমতি পেতে প্রদত্ত অর্থ। যদি উদাহরণ হিসেবে বলি, একটি সফটওয়্যার কোম্পানি তার প্রোডাক্ট ব্যবহারের জন্য গ্রাহককে লাইসেন্স বিক্রি করে। যেমন আপনি যদি অ্যান্টিভাইরাস ইউজ করে থাকেন, তাহলে দেখবেন, বা যদি ভিডিও এডিটিং কোনো সফটওয়্যার ইউজ করে থাকেন, বা যেমন আপনি ধরেন ক্যাসপারস্কি ইউজ করছেন, সেক্ষেত্রে তাদের থেকে লাইসেন্স নিতে হয়। বা আপনি কোনো একটা অ্যাপস সফটওয়্যার তাদের থেকে পারচেস করেছেন, সেটা লাইসেন্স নিয়ে ওই সফটওয়্যারটা চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লাইসেন্সের জন্য তাদেরকে একটা অর্থ পেমেন্ট করতে হয়। দ্বিতীয়ত রয়েছে কোনো সিনেমার ডিস্ট্রিবিউশন লাইসেন্স কেনা। কোনো সিনেমার ডিস্ট্রিবিউশন লাইসেন্স যদি কিনে থাকেন, তাহলে কিন্তু এটার জন্য আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এবার আসি আমরা ট্রেডমার্ক। তো ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক হলো একটি নাম, লোগো বা প্রতীক, যা কোনো পণ্য বা সেবার পরিচয় বহন করে এবং এটি ব্যবহারে একচেটিয়া অধিকার দেয়। যেমন ট্রেডমার্কটা কি, যে আপনি নাইকির যে লোগো জুতার উপরে ইউজ করে থাকে, সেটি কিন্তু তাদের ট্রেডমার্ক। অথবা ফার্টেক্স নাম এবং বোতলের বিশেষ নকশা, এবং ফার্টেক্স যে নাম রয়েছে এবং বোতলের যে বিশেষ নকশা রয়েছে, সেটা কিন্তু তাদের ট্রেডমার্ক। অর্থাৎ কেউ চাইলে ওই বোতলের নকশাটি চেঞ্জ করতে পারবে না, বা ওই বোতলের নকশাটি কপি করতে পারবে না। তাহলে অর্থাৎ কেউ যদি দেখা গেলো যে কোনো পানি সরবরাহ করবে থাকে, তাহলে তার নিজস্ব একটা ইউনিক বোতলের
ডেমো জমা দিতে হয় এবং সেটা অ্যাপ্রুভ করলে পরবর্তীতে সেই ওই বোতলটি ইউজ করতে পারে। অর্থাৎ কেউ আবার এক বোতল দুই রকমভাবে ইউজ করতে পারবে না, অর্থাৎ সেম নেচার সেম স্টাইল কেউ ইউজ করতে পারবে না। এরপরে আসি পেটেন্ট। পেটেন্ট কি? পেটেন্ট হচ্ছে কোনো নতুন আবিষ্কারের উপর নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া অধিকার প্রদান। এটি তৃতীয় পক্ষকে সেই প্রযুক্তি বা পদ্ধতি ব্যবহারের করতে বাধা দেয়। যেমন উদাহরণস্বরূপ মোবাইল ফোনের ক্যামেরার নতুন প্রযুক্তি, যেমন হচ্ছে আইফোনের যে ক্যামেরার প্রযুক্তি সেটা কিন্তু অ্যান্ড্রয়েড ইউজ করতে পারে না। এবং পরিবেশ বান্ধব জ্বালানির উদ্ভাবন, সেটাও কিন্তু আপনি দেখা গেল যে পরিবেশ বান্ধব জ্বালানি যদি কারো থেকে নিয়ে থাকেন, সেক্ষেত্রে এই প্রযুক্তি বা পদ্ধতি ব্যবহার করতে গেলে কিন্তু তাদের যারা এটা আবিষ্কারক তাদেরকে একটা অর্থ পেমেন্ট করতে হয়, আর সেটাই হচ্ছে পেটেন্ট। এরপরে আসি কপিরাইট। কপিরাইটের সাথে আমরা অনেকেই পরিচিত। কপিরাইটটি আমাদের সকলের কাছে পরিচিত একটি টার্ম। এখানে কপিরাইট হলো সৃজনশীল কাজের যেমন সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, ফিল্ম উপর সুরক্ষা প্রদান। এটি মূল স্রষ্টাকে তার কাজের একচেটিয়া অধিকার দেয়। একটি বই প্রকাশের অধিকার, যেমন আপনি একটি বই প্রকাশ করছেন, সেটা থেকে কোনো অংশ যদি কেউ আপনার অনুমতি ছাড়া ইউজ করে থাকে, যেমন আপনি কোনো একটা মিউজিক তৈরি করেছেন এবং সেটা যদি কেউ আপনার পূর্ব অনুমোদন বা পূর্ব অনুমতি ছাড়া যদি ইউজ করে থাকে, সেটা কিন্তু কপিরাইটের ইসে পড়বে। কপিরাইট যে আইন রয়েছে সে আইন লঙ্ঘন করার মধ্যে পড়ে। তো যেটা হচ্ছে, আপনি যদি কারো কপিরাইট বা কারো কোনো অংশ ইউজ করে থাকেন, বা সেটা হতে পারে সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, ফিল্ম, তাহলে কিন্তু তাকে এই কপিরাইটের জন্য এই যে কপিরাইটের একটি অর্থ, অর্থাৎ আপনার যে রেভিনিউ হবে সেই রেভিনিউর একটি অংশ কিন্তু তাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ কাকে? মূল স্রষ্টাকে। তো উদাহরণ হিসেবে বলা যায় একটি বইয়ের প্রকাশের অধিকার, একটি গান বা সিনেমা সম্প্রসারণ অধিকার। এরপরে রয়েছে শিল্প নকশা। শিল্প নকশা হলো একটি পণ্যের বাহ্যিক চেহারা বা নকশা সুরক্ষা। এটি পণ্যের নান্দনিক দিকের জন্য প্রযোজ্য। যেমন উদাহরণ হিসাবে বললে গাড়ির বিশেষ আকৃতি, মোবাইল ফোনের বাহ্যিক নকশা। এরপরে রয়েছে উদ্ভিদের জাত। যেমন উদ্ভিদের জাত হলো নতুন প্রজাতির উদ্ভিদের জন্য সুরক্ষা। এটি উদ্ভাবকের অধিকার সুরক্ষিত করে। যেমন নতুন প্রজাতির ধান বা গম, সেটা যেমন ইউএসএ যেমন নতুন প্রজাতির ধান বা গম উদ্ভাবন করেছে, সেটি যদি আপনি বাংলাদেশে উৎপাদন করতে চান, সেহেতু তাদের যেই প্রজাতি উদ্ভাবনের যে কৌশল, কলা কৌশল, বীজ বা প্রযুক্তি, সেটা কিন্তু আপনাকে দিলেও কিন্তু তাদেরকে এই জন্য একটি অর্থ ক্লেম করে। তো সেই অর্থটি হচ্ছে ওই যে উদ্ভিদের নতুন জাত উদ্ভাবনের জন্য যে টাকাটা প্রোভাইড করবেন, সেটার উপরে কিন্তু আপনাকে ট্যাক্স ডিডাক্ট করতে হবে। এরপরে রয়েছে বিশেষ জাতের আম, যেমন হাড়িভাঙা আম, বিভিন্ন রকমের রয়েছে। এরপরে রয়েছে ভৌগোলিক নির্দেশক পণ্য বা মেধাস্বত্ব সংক্রান্ত অন্য কোনো সম্পত্তি। এখানে রয়েছে ভৌগোলিক নির্দেশক পণ্য হলো নির্দিষ্ট অঞ্চলের সাথে সম্পর্কিত বিশেষ পণ্যের গুণগত মান বা পরিচিতি। উদাহরণ হিসাবে বলা যায় জামদানি শাড়ি বাংলাদেশে যেটা প্রস্তুত করা হয় এবং চাঁপাইনবাবগঞ্জের আম, এগুলো হচ্ছে ভৌগোলিক নির্দেশক পণ্য। এবং এই পণ্য যদি আপনি কার থেকে নিয়ে থাকেন, সেক্ষেত্রে তাকে যে ওই নির্দিষ্ট ওই ব্যক্তিকে বা নির্দিষ্ট যারা অথরিটি রয়েছে তাদেরকে একটি অর্থ পেমেন্ট করতে হয়। যেমন আপনি জাদুঘরে যদি কোনো কিছু সংগ্রহ করতে থাকেন, তাহলে এটার প্রস্তুতকারক বা যার কাছে সংগৃহীত ছিল তাকেও কিন্তু একটা অর্থ পেমেন্ট করতে হয়। তো সেক্ষেত্রেও কিন্তু ট্যাক্স উচ্চ কর কর্তনের বিধান রয়েছে। তো এখানে যে আমরা পড়ছিলাম যে স্পর্শাতীত সম্পত্তির জন্য পরিশোধিত অর্থ হইতে কর্তন, সেখানে ভিত্তিমূল্যের পরিমাণ 25 লক্ষ টাকা অতিক্রম না করলে 10% এবং ভিত্তিমূল্যের পণ্যের 25% অর্থাৎ 25 লক্ষ টাকা অতিক্রম করলে 12% ট্যাক্স ডিডাক্ট করতে হবে। তো এখানে হয়তো বা আপনাদের অনেকের মধ্যে কোশ্চেন আসতে পারে যে ভিত্তিমূল্য কি। আমরা এর আগের ভিডিওগুলোতে ভিত্তিমূল্য কি আলোচনা করেছি, তারপর আপনাদের সুবিধার্থে আমরা আলোচনা করছি যে ভিত্তিমূল্য আসলে কি। এখানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 ধারা 140 5 উপধারা 5 বলা হচ্ছে যে ভিত্তিমূল্য বলতে নিম্নবর্ণিত 3টি বিষয়ের মধ্যে যা অধিক তাকে বোঝাবে। তো এই 3টি জিনিসের মধ্যে প্রথমে রয়েছে চুক্তিমূল্য, অর্থাৎ আপনি যদি কারোর সাথে চুক্তি করে থাকেন
তাহলে এই চুক্তি মূল্য ছাড়া যদি অন্য কিছু না হয়, মানে চুক্তি মূল্য যেটা ছিল সেটার উপর তাকে টাকাটা পেমেন্ট করেছেন, তাহলে সেটা হবে বৃত্তি মূল্য, এবং সেটার উপর যে প্রভিশন রয়েছে 10%, 12%, 25 লক্ষ টাকার, সেটা সে অনুসারে ট্যাক্স ডিডাক্ট করবেন। এরপর রয়েছে বিল বা ইনভয়েস অঙ্ক, বা পরিশোধ। তো এখানে তিনটি বিষয় খুব ভালোভাবে খেয়াল করবেন। তিনটি বিষয় রয়েছে যে আসলে আপনি যখন কাউকে কোনো কিছু পেমেন্ট করবেন, যেমন আপনি রয়্যালটিস পেমেন্ট করবেন, কাউকে রয়্যালটি দিবেন, সেই ক্ষেত্রে তার সাথে চুক্তি ছিল যে এত টাকা আপনি পেমেন্ট করবেন তাকে। তো পরবর্তীতে তাকে বিল বা ইনভয়েসে একটি বিল বা ইনভয়েস প্রোভাইড করলেন বা পরিশোধ করলেন। তো এই তিনটির মধ্যে বা তার থেকে আপনি ডিসকাউন্ট পেয়েছেন যে তুমি ঠিক আছে এত টাকা পেমেন্ট করা লাগবে না, একটু কম পেমেন্ট করো। তো তাহলে কিন্তু আপনার এটা তার মধ্যে এই তিনটির মধ্যে আপনি যেটা চুক্তি মূল্য ছিল, ধরেন আপনার চুক্তি মূল্য ছিল 1,000 টাকা, বিল বা ইনভয়েস করেছেন 990 টাকা এবং পরিশোধ করেছেন 800 টাকা। তো সেক্ষেত্রে আপনার এখানে বৃত্তি মূল্য হবে চুক্তি মূল্য যেটা ছিল সেটা হবে আপনার বৃত্তি মূল্য। আবার এমনও হতে পারে যে চুক্তি করেছেন 1,000 টাকার, বিল বা ইনভয়েস করেছেন 990 টাকা, আর পরিশোধ করেছেন পরবর্তী দেখা গেল যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা ডলার রেট ইনক্রিজ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে পরিশোধ করতে হয়েছে 2,000 টাকা বা 1,500 টাকা। সেক্ষেত্রে ওই যে 1,500 টাকাই হবে আপনার বৃত্তি মূল্য। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য। আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে ন্যূনতম কর সম্পর্কে ধারণা দিতে এবং কিছু ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে, এবং যে ধারাগুলো আপনাদের পরবর্তীতে খুবই বেশি সহায়ক হবে। প্র্যাকটিক্যাল যে কাজ রয়েছে, প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো এই বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খানু পরবর্তী ধারাগুলো ইনশাআল্লাহ আলোচনা করবো পর্যায়ক্রমে। তো এই জন্য আপনাদের অবশ্যই সাপোর্ট প্রয়োজন, আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর টেকিং দ্য টাইম and effort to learn something new by watching our videos. We hope you enjoyed the session and we truly appreciate your dedication and commitment to learning. Keep up the good work. See you in the next part of the ongoing series on minimum tax. Till then, take care. ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।